দুপুর 1টার পর দুপুরের খাবার খেয়ে গাড়ি নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে বেরিয়েছে মাশরিফ। আজ আর পরনে আর্মি জ্যাকেটও নেই, সম্পূর্ণ ক্যাজুয়াল পোশাক। প্রায় 2.5 ঘন্টার মধ্যেই ময়মনসিংহ মেডিকেলে গিয়ে পৌঁছায়। তারপর মেডিকেল ক্যাম্পাসের গেটে রাফি অর্ককে দেখে গাড়ি সাইড করে নেমে আসে। কেমন আছিস? সবসময় ভালো, মনে কোনো দুঃখ নাই, আর লাইফে কোনো জিএফ নামক প্যারা নাই, বিন্দাস্ত থাকবই। রাফির জবাবে মাশরিফ একটা কিল বসিয়ে দেয়। রাফি ব্যথায় বলে, আও, তোর এই শক্ত হাত দিয়ে আমাকে মারবি না, অনেক লাগে। পরে দেখবি তোর তিতির পাখিকে গিয়ে তোর নামে উল্টাপাল্টা কথা লাগাই দিয়ে আসবো। মাশরিফ বাঁকা হেসে বলে, যা লাগা, সে তো আমাকে দেখিনি। প্রথম দেখার দিন সে ছিল আনমনা, ব্যস্ত। তারপর বৃষ্টির রাতে ওদের বাসায় আশ্রয় নিয়েছিলাম, তখন হুট করে অন্ধকার হলো না 2 চড়া নয়নের প্রথম সাক্ষাৎ। দুঃখের স্টোরি, টিস্যু দিব? তখনই শুভ সেখানে হাজির হয়, বলে, কার টিস্যু লাগবে? অর্ক শুভর মাথায় একটা চাটা মেরে বলল। জিএফ এর সাথে দেখা করা শেষ? শুভ মাথায় হাত বুলাতে বুলাতে চোখ মুখ খিচে বলে, বুঝি না, তোদের আমার জিএফ নিয়ে এত সমস্যা কেন? তোরা সিঙ্গেল, সেটাও কি আমার দোষ? মানা করেছে কে জিএফ বানাতে? আর এই আসছে আরেক ভবিষ্যৎ দেবদাস। তোমার পারু যখন ফুরুত হবে তখন তুমি দুঃখে হাহুতাশ করবা, বুঝছস? মাশরিফ মুখে হাত দিয়ে হেসে বলে, আচ্ছা, এবার ভেতরে চল, দেখ ম্যাডাম কি করতেছে। ওরা ক্যাম্পাসের ভেতরে ঢুকে। তিতির কই আছে খুঁজতে থাকে। তখনই মাশরিফের কর্ণকুহরে পৌঁছায় কারো মিষ্টি সুর। দর্শনেন্দ্রিয় তন্ময় হয়ে খুঁজতে খুঁজতে পেয়েও যায় কাঙ্ক্ষিত উৎসটিকে। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তিতির পরের প্যারা গাইবে, তার আগেই এক পুরুষালী কণ্ঠ স্বরে সুর উঠল। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমার পরাণ যাহা চায়। বান্ধবীদের জোরাজোরিতে গাইছিল। হঠাৎ এক পুরুষালী কণ্ঠস্বরে থামতে বাধ্য হলো তিতির। প্রথমে ভ্রু কুচকে চাইলেও গানের সুরে তালে মুগ্ধ হয় সে। জুলিয়া বলে ওঠে, হু ইজ দ্য হ্যান্ডসাম? জুলিয়ার মন্তব্যে লীরা আস্তে করে চিমটি কাটে। জুলিয়া কপাল কুচকে ইশারা করলে লীরা ওর কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে। জুলিয়া এবার বুঝতে পেরে মুচকি হেসে চুপ করে যায়। রনক ইমরান আসফি করতালি দিয়ে সমস্বরে বলে ওঠে, দারুণ ভাই দারুণ। অর্ক দাঁত কেলিয়ে হেসে বলল, সুপার দোস, তুই তো ফাটিয়ে দিয়েছিস। আর তিথির, তুই তো দারুণ গান করো। ধন্যবাদ ভাইয়া, মাঝে মধ্যে রবীন্দ্রসঙ্গীত শোনাই যায়, তাই 2-1 লাইন পারি আর কি। তিতিরের জবাবে মাশরিফ প্রত্যুত্তর করে, আপনি বলছি রবীন্দ্রসঙ্গীতের ভক্ত? তিতির অচেনা পুরুষটিকে বার কয়েক পরখ করলো, অতঃপর বলল, না তেমন না, গান তেমন একটা শোনা হয় না, তবে সুর ভালো লাগলে মাঝে মধ্যে শোনা হয়। মা রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন, সেই সূত্রে শোনা হয়। আমারও গান শোনা হয় না, মা শুনলে শুনি একটু। মাশরিফের জবাবে তিতির মুচকি হাসলো। তিতিরকে নীরব দেখে শুভ বলল, মাস্টিফ, চল ক্যান্টিনে যাই। শুভর উদ্দেশ্য মাশরিফের নামটা শোনানো। তিতির ভ্রু কুচকে তাকালো। দৃষ্টির পরিবর্তন দেখে অর্ক শুধালো, কিছু বলবে? নিঃসংকোচে বলো। না তেমন কিছু নেই, এমনি। তোমার কি সন্দেহবাতিক আছে? শুভর আচানক কুল কিনারাহীন প্রশ্নে তিতির অবাক হয়ে বলল, বুঝলাম না ভাইয়া, আমি আবার কি করলাম? এই যে তুমি চোখে সন্দেহের বার্তা নিয়ে আমার অতি ভোলাভালা বন্ধুর দিকে চেয়ে আছো, কিছু তো সন্দেহ করছোই। তিতির থতমত খেয়ে যায়। হতবিহ্বল কণ্ঠে বলল, তেমন কিছু না ভাইয়া, ওনার কণ্ঠস্বর কিছুটা পরিচিত, সাথে নামটাও। কিন্তু আপনি তো আমার কাছে অপরিচিতা। মাশরিফের তাৎক্ষণিক জবাবে তিতিরের হৃদকুটিরে সূক্ষ্ম কম্পনের সৃষ্টি হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পের কল্যাণীর কথা মনে পড়ে হুট করে। মাশরিফের ওষ্ঠদ্বয় দ্বারা কিছু শব্দ জনসম্মুখে প্রকাশিত হলো না, বলতে পারল না, তুমি আমার বহু আকাঙ্ক্ষিত অপরিচিতা প্রেয়সী। নাদিয়া প্রশ্ন করল, ভাইয়া আপনি কোন মেডিকেলে পড়েন? অর্কের জবাব,
ও মেডিকেলে পড়ে না, ও তো অর্ককে মাঝপথে থামিয়ে মাসিফ বলল, আমি ওদের সাথে মির্জাপুর ক্যারেটে ছিলাম, সেখান থেকে ফ্রেন্ডশিপ। ও আচ্ছা। কথাটা বলেই মাসরিফের দিকে চেয়ে শয়তানি হাসি দেয়। মাসরিফ চোখ গরম করে তাকালে প্রসঙ্গ বদলাতে তিতিরকে উদ্দেশ্য করে বলল, তিতির, তোমার বাসা ভাড়ার জন্য আমি খোঁজ লাগিয়েছি, দ্রুত আপডেট পাবেন। তিতির কৃতজ্ঞতা স্বরূপ মিষ্টি হাসে। চলো চলো সবাই ক্যান্টিনে চলো, ট্রিট ফ্রম মার্শিপ। অর্কের উচ্ছ্বসিত কণ্ঠের বন্ধুরা সব রনক, ইমরান, আসিফও হৈ হৈ করে উঠল। ছেলেরা সহ লীরা, জুনিয়া, নাদিয়া, জেরিন চললেও তিতির ঠায় দাঁড়িয়ে রইল। মাসরিফ কয়েক কদম এগিয়েও পিছিয়ে এসে বলল। চলুন। তিতির হকচকিয়ে চেয়ে মৃদুস্বরে বলল, আপনারা যান, আমি রুমে যাব। মাসরিফ এবার হাত উঁচিয়ে খানিক জোরালো কণ্ঠে ঘোষণা করল। গাইস, মিস তিথির না গেলে ট্রিট ক্যান্সেল। এখন বুঝো কি করবে। তিতির অবাক হয়ে বলে, মানে কি? আপনার ট্রিটের সাথে আমি কিভাবে সম্পর্কিত? সম্পর্কিত না? মাসরিফের দ্বিধাহীন প্রশ্নে তিতির আবারও থতমত খেয়ে যায়। প্রশ্নের জবাব দিতে কিঞ্চিত নয়, বেশ খানিকটাই মস্তিষ্কে জোর দিতে হবে। ওর এই হতবিহবল মুখাবব দেখে মাসরিফ মাথা নুইয়ে হেসে আবারও তিতিরের চোখ পানে দৃষ্টি স্থাপন করে বলে, মস্তিষ্কে বেশি জোর দিতে হবে না। আপনার গানের সাথেই কোলে মিলিয়েছিল। তারপর থেকে কি হলো তা নিয়ে আমারও মনে সংশয় আছে। তাই চলুন। আপনার বন্ধুরা যাচ্ছে, তা আপনি যাবেন কেন? তা তো আমার ঘোর অপমান। অপমান? আমি আবার আপনার অপমান করলাম কখন? তিতিরের সন্দিগ্ধ কণ্ঠস্বর ও প্রশ্নাত্মক দৃষ্টিতে মাসরিফ আবারও হাসে। হেয়ালিপূর্ণ কণ্ঠে বলে, তা তো আমিও জানি না। আপনি যদি জানেন তবে বলুন, নয়তো চলুন। যেটা সহজ মনে হয় সেটাই করুন। তিতির ঘন নিঃশ্বাস ফেলে। সব তার ব্রেনের চারকাঠি উপর দিয়ে যাচ্ছে। লীরা ও জারিন এগিয়ে এলো। জারিন বলল, চল না, কথা বাড়াচ্ছিস কেন? ওনারা যেহেতু ট্রিট দিতে চাইছে তো তুই মানা করছিস কেন? সিনিয়ররা এমন ট্রিট মাঝে মধ্যেই দেয়, চল তো। কিন্তু জারিন এবার তিতিরের হাত টেনে হাঁটা শুরু করেছে। অগত্যা তিতির সাথে চলল। ক্যান্টিনে গিয়ে চিকেন স্যান্ডউইচ ও চিকেন পাকোড়া বলে সেসব অর্ডার করলো। অল্প অর্ডারই করলো। 3টা টেবিল পাশাপাশি সংযুক্ত করে ওরা চেয়ার টেনে বসলো। মাসিফ ভনিতা করে প্রশ্ন করলো, মিস তিতির, শুভ বলল আপনি বাসা করছেন, কিন্তু কেন? আমার মা, ভাবি আর ভাতিজিকে নিয়ে আসতে। কিন্তু মিস তিতির, এতদিন পর কেন? মানে নতুন মাসে তো মাসের প্রথমে ওঠে, তার জন্য আগের মাসে ঠিক করে রাখতে হয়। তাই আজ তো অক্টোবর মাসের 2 তারিখ। মাসিফের প্রশ্নে তিতির লম্বা শ্বাস নেয়। অতঃপর বলে, আমি ফরিদপুর থেকে মাইগ্রেশন করে এখানে এসেছি, কয়েকদিন হলো তো, তাই। মাসিফ কিছু মনে পড়ার ভান করে বলে, ফরিদপুর 3-4 বার যাওয়া হয়েছে। তা মিস তিতির হঠাৎ চলে আসলেন কেন? তিতিরের এবার খানিকটা বিরক্ত লাগে। তিতির বলল, বারবার মিস তিতির বলতে হবে না, আপনি সরাসরি তিতির বলতে পারেন। ফরিদপুর থেকে এখানে কিছু সমস্যার কারণে এসেছি। মানুষ শখে তো আর মাইগ্রেশন করে না, তাই না? তিতিরের বিরাগী কণ্ঠে মাসিফ দমে যায়। বুঝে যায় তার অভিনয় একটু বেশি বিতৃষ্ণা সৃষ্টি করেছে। কণ্ঠে অনুতাপের সুর এনে বলে, দুঃখিত আমার অনধিকার চর্চার জন্য। এরপর সবাই কয়েক সেকেন্ড নীরব থাকে। তারপর খাবার চলে আসলে খাওয়া শুরু করে। তিতির খাবার না খেয়ে বসে আছে বলে মাসিফ তা দেখে বলে, আমার উপরে রাগ খাবারের প্রতি আনবেন না প্লিজ। তিতির তাও খাচ্ছে না দেখে মাসিফ হুট করে এক কাণ্ড ঘটিয়ে বসলো। 1 পিস চিকেন কাটলেট তিতিরের মুখের ভিতর ঢুকিয়ে দিতে চাইলো। আচানক কাণ্ডে তিতির হতবাক হতবিহবল হয়ে চেয়ে রইল। সেই সাথে টেবিলের বাকি সদস্যরা। অর্কর কাশি উঠে গেছে। এখন শুভ তড়িঘড়ি করে ওর সামনে পানির গ্লাস ধরে। বেচারা দ্রুত গ্লাস নিয়ে পানিটুকু খেয়ে নেয়। মাসিফ সবার অবাক দৃষ্টি দেখে চিকেন কাটলেট এবার নিজের মুখে পুরে নেয়। হাসার চেষ্টা করে বলল, সরি, উনি খাচ্ছিলেন না তাই। রাফি এবার শাসানোর ভান করে বলে, এসব কি ধরনের ব্যবহার মাসরিক? তুই এভাবে একটা স্বল্প পরিচিত মেয়ের মুখের সামনে খাবার ধরতে পারিস না, ভদ্র হ। রাফির কণ্ঠস্বর কিছুটা জোরেই হয়েছিল, যার দরুন আশেপাশের টেবিলের স্টুডেন্টরাও ফিরে তাকিয়েছে। ওদের তাকানো দেখে এবার রাফি আবার প্রায় ধমকে বলে, কি কি দেখছে সবাই? নিজেদের খাবার খেয়ে বের হও। তিতির, তুমি খাচ্ছ না কেন? কোনো সমস্যা? মাসিফ রাফির দিকে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে বসে আছে। রাফি ইশারায় সামনে দেখতে বললে মাসিফ ভ্রু কুচকে সামনে তাকিয়ে দেখে তিতির খাচ্ছে। এবার তার মুখে হাসি ফুটে। রাফির দিকে তাকিয়ে দেখে ছেলে ভাব নিয়ে বসেছে। মুচকি হেসে নিজেও খেতে থাকে। বিকেলের সময়টাতে আজ রাফি, অর্ক, শুভ ডিউটি পড়াতে ওরা ডিউটিতে যায়। মাসিফ কি করবে? সেও সাথে গিয়ে ওয়ার্ডে ঘুরতে থাকে। ফাঁকে ফাঁকে বৃদ্ধ রোগীদের সাথে কথা বলো, হাসানো শুরু করে। তিতিরকে ফাইজা, নাদিয়া, জারিন
জোর করে ওয়ার্ড এরিয়াতে নিয়ে এসেছে। সূর্য প্রায় ডুবুডুবু। কিছুক্ষণ পরেই মাগরিবের আজান পড়বে। ফাইজা একটু বেশি চঞ্চল, হাঁটতে হাঁটতে সে লাফাচ্ছে, বলছে, আমাদের যখন ওয়ার্ড ডিউটি শুরু হবে তখন আমি শিশু ওয়ার্ডেই ডিউটি নেব, যদি দেয় আর কি, এতে ভালো লাগে। ইস, বাচ্চারা কত কিউট হয় জানিস। আমি তো রোগীদের মাঝে বয়ফ্রেন্ড খুঁজবো, রনকটা আমাকে একটুও পাত্তা দেয় না। ফাইজা ও জারিনের কথা শুনে তিতির মুখে হাত দিয়ে হাসছে। করিডোরে রোগীদের পরিবারের লোকজন ও ওয়ার্ড বয় নার্সরা চলাফেরা করছে। নাদিয়া বলে ওঠে, সাফকাত বলল সারাদিন নাকি ওয়ার্ডে দৌড়াতে দৌড়াতে পা ব্যথা হয়ে যায়। আমার তো ভয়েই করছে। জারিন রম্য স্বরে বলল, সাবকাত? উফস, ডক্টর সাবকাতকে এখন নাম ধরে ডাকা হচ্ছে, কত ভালোবাসা। আহা! ওদের ফাজলামি দেখে তিতির হাসছে। এরই মাঝে নজর যায় একটা ওয়ার্ডে। মাসিফকে দেখা যাচ্ছে এক বৃদ্ধার সাথে হেসে হেসে কথা বলছে। বৃদ্ধা মহিলার সামনে পাটির একটা দাঁতও নেই। তার ফোকলা হাসিতে মাসরিফও হাসছে। তিতির কয়েক মুহূর্ত স্থির হয়ে দৃশ্যটা দেখলো। কিছু সময় আগে ছেলেটার কর্মকাণ্ডে সে বড্ড বিরক্ত হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে ছেলেটা খুব প্রাণোচ্ছল, নিজের আশেপাশে মানুষকে হাসি খুশি রাখতে ভালোবাসে। এটা দেখে তিতিরও হালকা হেসে আবার বান্ধবীদের সাথে চলতে থাকে। তার মস্তিষ্কে চলছে কিছু একটা। সুজন ও পলাশ লোকমুখে জানতে পেরেছে তিতিররা বাড়ি বিক্রি করে দিয়েছে এবং সেই বাড়ি এক আর্মির লোক কিনেছে। আজ তাই তিতিরকে খুঁজতে ফরিদপুর মেডিকেলে গিয়েছে। খুঁজে খুঁজে তিতিরের দুই বন্ধু হাসিব ও সাইফকে দেখলো। কিভাবে এদের জিজ্ঞাসা করবে ভাবতে ভাবতে দেখে হাসিব মেডিকেল কলেজের বাহিরে যাচ্ছে। এই তো সুযোগ। হাসিব টিউশনে যাবে বলে রিক্সার জন্য অপেক্ষা করছে। তখনই পলাশ ও সুজন পেছন থেকে হাসিবের কাঁধে হাত রাখে। হঠাৎ এমন হওয়াতে হাসিব ভড়কে উঠে। সুজন পানের পিক ফেলে জিজ্ঞাসা করে, কিরে, কেমন আছোস? হাসিব হকচকিয়ে তাকায়। এদেরকে সে চিনে, তাই ওদের হাত ঝাড়া দিয়ে ফেলে দেয়। পলাশ খিকখিক করে হেসে বলে, কি হইল তোর, এমন করছিস কেন? আপনারা এখানে কেন এসেছেন? পাখির টানে আয়া পড়ছি রে, এখন ভালো পোলার মতো কইয়া ফালাতো আমার পাখিটা কই। হাসিব এবার রেগে বলল, লজ্জা নেই আপনাদের? মানুষের পিছনে এভাবে হাত ধুয়ে পড়ে আছেন কেন? শোনো, পুরুষ মানুষের লাজ শরম থাকে না, লাজ শরম তো মাইয়াগো ভূষণ। আমরা পুরুষ মানুষ, আমরা হমু লজ্জাহীন, লজ্জা পাইয়া মাইয়াগো মতন লোকে থাকবো নাহি। হাসিবের মেজাজ তুঙ্গে। সে বলে, বেহাদের লজ্জাও থাকে না, জানেন? আপনার ওই ক্যাটাগরির পথ ছাড়ুন। ওদের ছাড়িয়ে হাসিব সামনে একটা রিক্সা পেয়ে তাতে চড়ে বসে। হাসিবকে চলে যেতে দেখে সুজন বলে, এই শালা, কই তো না ধরতে হইব ময়না পাখির মাইয়া সই গুলারে। পোলাপান গুলা ডরাই কম, মায়াগুলো তো ডরে সব কইরা দিব। ঠিক কইছস। সকালে একটা ক্লাস শেষ করে লাইব্রেরিতে বসে তিতির ওর বান্ধবীরা পরের ক্লাসের পড়া পড়ছে। তখন লিডার ফোনে মেসেজ আসে, হোয়ার আর ইউ গাইস? তিতির কোথায়? শুভর মেসেজ দেখে লিরা নিজেদের লোকেশন মেসেজ করে দেয়। কিছুক্ষণের মধ্যে রাফি শুভ লাইব্রেরিতে হাজির হয়। প্রথমে একটু অবাক হওয়ার ভান করে বলে, ও তোমরা এখানে? আমি ও রাফি তোমাদের মনে মনে খুঁজছিলাম। জারিন জিজ্ঞাসা করে, কেন ভাইয়া, আগে তো আমাদের এত খুঁজতেন না, বরং আমরাই আপনাদের খুঁজে খুঁজে বের করতাম, তাও ঠিকমতো খুঁজে পেতাম না। কিন্তু ইদানিং পাশা পাল্টে গেছে দেখা যাচ্ছে। জারিন কিছুটা জোরেই কথা বলে ফেলেছে। যেহেতু লাইব্রেরি তাই সব সাইলেন্ট থাকে, যার ফলপ্রসূ বেশিরভাগ ছাত্রছাত্রীরা ঘুরে তাকিয়েছে। রাফি হালকা কেসে বলে, কাজের জন্য খুঁজছিলাম। যাই হোক তিতির, তোমার জন্য বাসা ভাড়া পেয়ে গেছি। তিতির অবাক ও খুশি দুটোই হয়। সত্যি ভাইয়া, কি বলে যে ধন্যবাদ দেব আমি বুঝতেই পারছি না। আরে ধন্যবাদ দিতে হবে না, আমরা সিনিয়র জুনিয়র। শোনো, বাসাটাতে 2টা বেডরুম, ওয়াশরুমও 2টা, কিচেন ও একটা ডাইনিং, ভাড়া 7,000। কারেন্ট বিল নিজেদের, আর সিলিন্ডারের গ্যাস ব্যবহার করতে হবে। এর নিচে পাইনি। রুমগুলো ছোটই, ছোট রুম ও জায়গাটা মফস্বল বলেই ভাড়া তুলনামূলক কম। নাদিয়া বলে ওঠে, এরকম বাসার ভাড়া ঢাকা শহরে 13 থেকে 15,000-এর কম পাবোই না। মানে আমাদের এলাকায় জায়গা অনুসারে সবকিছুরই মূল্য নির্ধারিত হয়। কারেন্ট বিল আর গ্যাস বিল মিলিয়ে 8,000-এ হয়ে যাবে তবে? হ্যাঁ এমনই। তোমার ভাইয়া তো নেই তাই না? শুভর প্রশ্নের জবাবে তিতির প্রথমে না ভেবেই বলে, হ্যাঁ ভাইয়া নেই। ওয়েট, আপনি কি করে জানলেন? শেষে তিতিরের সন্দিহান প্রশ্নে শুভ থতমত খেয়ে যায়। আমতা আমতা করে কিছু বলবে তার আগেই রাফি চট করে বলে ওঠে, তুমি বলেছিলে তোমার মা, ভাবি, ভাতিজি সহ উঠবে, কিন্তু ভাইয়ের কথা বলনি। তাই হয়তো শুভ জিজ্ঞাসা করেছে। ও
আসলে ভাইয়া মারা গেছেন ভাতিজির জন্মের আগেই, তাই এই তিনজনই আমার পরিবার। সরি, আমার প্রশ্ন করাটা ঠিক হয়নি। ইটস ওকে ভাইয়া, আপনারা আমার জন্য এত কিছু করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। রাফি ও শুভ হালকা হেসে সেখান থেকে চলে যায়, কিন্তু কেউ একজন যে এসব দেখে কথা লাগাতে চলে গেছে তা ওদের ধারণাতেও নেই। একটা ছেলে দৌড়ে যায় একটা মেয়েদের গ্রুপের কাছে, গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, ইয়ানা আপু শোনো, ইনায়া তাকালে ছেলেটা দ্রুত বলে। তাজা খবর আছে আপু। ইনায়া তখন চকলেট খাচ্ছে, মুখ ভর্তি চকলেট নিয়ে ভ্রু কুঞ্চন করে হাত দিয়ে ইশারা করে বলতে বলে। ছেলেটা অতি উৎসাহী হয়ে বলল, কয়েকদিন ধরে দেখেছি রাফি ভাইদের একটা মেয়ের সাথে খুব ভাব। ইনায়া এবার আচমকা দাঁড়িয়ে যায়, সরাসরি প্রশ্ন করে, কার সাথে? কোন ব্যাচের? মেয়ের নাম কি? ছেলেটা ভড়কে যায়, আমতা আমতা করে বলল, আসলে আপু মেয়েটাকে চিনি না, কয়েকদিন ধরে দেখছি। ইনায়ার বান্ধবী আরভি বলে, নতুন ব্যাচে তো এখনো আসে নাই, তাহলে নতুন কে আসলো? রুনং, ইমরান ভাইদের সাথে দেখেছি 2 দিন, মনে হয় মাইগ্রেশন করে এসেছে। ইনায়া কিছু চিন্তা করে বলে, মেয়েটার নাম কি রে? অনেক? দেখতে কি খুব সুন্দরী? অনেক নামের ছেলেটা থতমতকে হাসার চেষ্টা করে বলল, কি যে বলেন না আপু, আপনার থেকে সুন্দর হয় নাকি? আপনি তো হচ্ছেন ক্যাম্পাসের মিস ইউনিভার্স। ইনায়া বিরক্ত হয়ে বলে, অনেক, তোকে মানা করেছি না অতিরিক্ত পাম দেওয়ার চেষ্টা করবি না। তুই একই পাম রিনি আপুকেও দিস। কয়েকদিন পর যদি জানতে পারিস যে মেয়েটার সম্পর্কে বলতে আসছিস সেও তোর সিনিয়র, তখন তো তাকেও পাম দিবি। অনেক মাথা চুলকে দাঁত দিয়ে জিভ কাটে, তারপর বলে, ওই মেয়েটার জন্য রাফি ভাই তার ফ্রেন্ডের সাথেও কাল ক্যান্টিনে ঝগড়া করেছে। ইনায়া এবার রেগে চকলেটটা হাত থেকে ফেলে দিয়ে যেতে যেতে বলল, বিকেল ওই মেয়েকে আমার সামনে হাজির করবি, আমিও দেখবো রাফির চয়েস। ইনায়াকে চলে যেতে দেখে আরভি, দিয়া, তাইজুল, তাওহিদ এসে অনেককে ঘিরে ধরে। তাইজুল অনেকের মাথায় চাটা মেরে বলে, তুই সব ক্লিয়ার না হয়ে এসে বলছিস কেন? যদি খবর মিথ্যা হয় তাহলে তুই রাফি ভাইদেরও আমাদের 2 গ্রুপের কাছেই কেলানি খাবি। যদি সত্যি হয় তবে আমাদের হাত থেকে বেঁচে যাবি কিন্তু। রহস্য রেখে তাইজুল, তাওহিদরা চলে যায়। ওরাও চলে গেলে অনেক মাথায় হাত দিয়ে বসে পড়ে। আজকে মাশরিফ ময়মনসিংহতে যাবে না, আজ ঢাকায় হেডকোয়ার্টারে যেতে হয়েছে কিছু কাজের জন্য। বিকেলের মধ্যে ফিরতে পারলেও আজ যাওয়ার ইচ্ছে নেই। আগামীকাল 4 অক্টোবর নিজের 26তম জন্মদিন, তাই আগামীকাল যাবে ময়মনসিংহতে। কাল আবার অভি, রাতুল, রনিতরাও আসবে। 7 বন্ধু একসাথে হবে। ভোরে বাসা থেকে বেরিয়েছিল, এখন 12টার বেশি বাজে। ভাবলো বোনের বাসায় যাবে একটু। বোনের ছেলেটা ফোন করলেই আসার জন্য বায়না ধরে। বোনের ছেলের জন্য একটা ভিডিও গেম কিনতে একটা শপিং মলে যায়। সেখান থেকে পছন্দ মতো ভিডিও গেম কিনে শপিং মল থেকে বেরিয়ে আসবে, তখন একটা লেডিস শপে ঢুকলো। দোকানটা নর্মাল স্টোন জুয়েলারি ও হিজাবের। চুড়ি ও দুলগুলো তার নজর কেড়েছে। নিজের পছন্দের লাল রঙের একজোড়া ডিজাইনার রেশমি চুড়ি ও তিতিরের পছন্দের সাদা ডিজাইনার রেশমি চুড়ি নিয়ে নেয়। পাশে হিজাবের কালেকশন, একটা সুন্দর হিজাবও পছন্দ হয়েছে। এগুলো নিয়ে নিজেই মুচকি হেসে বলে, জন্মদিন আমার, কিন্তু গিফট পাবি তুমি, সাজবে তুমি। আমি নয় এখন দূর হতে দেখব তিতির পাখির হাতের শোভা পাওয়া চুরিগুলোর ক্ষণ ঝংকার আমি বারংবার আহত হব, প্রাণে মারাছে দায়। সবকিছুকে সুন্দর করে র্যাপিং করে নেয়। গিফট বক্সের ভিতর একটা ছোট্ট চিরকুট থাকবে, যা সে তৎক্ষণাৎ দাঁড়িয়ে রেখে দিয়েছে। এরপর শপিং মল থেকে বেরিয়ে বোনের বাসায় যাওয়ার জন্য রওনা করে। বোনের বাসায় যেতে যেতে বেলা 1:30 বেজে গেছে। কলিং বেল চাপলে ঋতিকা দরজা খুলে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, এখন সময় হলো তোর আসার? সে কখন বলেছিস আসবি? এতক্ষণ কই ছিলি? মাসির বোনের গাল টেনে হেসে বলে, জানিস যাবো, তোকে রাখলে খুব কিউট লাগে, গালগুলো টমেটোর মতো লাল লাল হয়ে যায়। দোলাভাইতে তোকে কখন যেন ভুল করে টমেটো না ভেবে খেয়ে ফেলে। ঋতিকা মাসরিফের ফাজলামিতে আরো রেগে যায়, বাহুতে মেরে বলে, আমাকে না রাগালে তোদের হয় না তাই না? 2 বাপ ছেলে তো সারাদিন জ্বালায়, এখন তুইও এসে হাজির। মাসিফ মুচকি হেসে গম্ভীর হওয়ার ভান করে বলে, তাহলে চলে যাই। ঋতিকা কপাল কুচকে মাসরিফকে টেনে বাসার ভিতরে আনে। মাসরিফ হাসতে থাকে। ঋতিকার ছেলে রিয়ান মামা বলে দৌড়ে আসে। মাসরিফ ওর হাতে ভিডিও গেমটা দিয়ে কোলে তুলে নেয়, বলে, কেমন আছে মেজর রিয়ান কবির? গুড স্যার। রিয়ান নিজের হাত স্যালুটের মতো করে বলাতে মাসরিফ আবারও হাসে। ঋতিকা ওদের দুষ্টামি দেখে তাড়া দিয়ে বলে, রিয়ান মামার কোল থেকে নামো। মাসিফ যা ফ্রেশ হ, তোর দুলাভাই একটু পরেই চলে আসবে। এই বলে ঋতিকা রান্নাঘরের দিকে চলে যায়। মাসিফ রিয়ানকে নিয়ে সোফায় বসে খেলতে থাকে। এই ফাঁকে ঋতিকা জুস দিয়ে গেছে।
মামা ভাগ্নে মিলে গল্প করতে করতে আবারও কলিং বেল বেজে উঠলে মাসিফ গিয়ে দরজা খুলে দেখে তার দুলাভাই সায়ান এসেছে। সায়ান ভিতরে ঢুকতে ঢুকতে বলে, কেমন আছো মাশরিফ? তোমার বোন আমাকে ফোন করে পুরো পাগল করে ফেলেছিল তাড়াতাড়ি আসার জন্য। এখন তুমি বলো, ক্লাস শেষ না হলে কিভাবে আসি? ঋতিকা রান্নাঘর থেকে ডাইনিং টেবিলে খাবার আনতে আনতে বলল, তোমার শুধু আছেই ক্লাস, আর কিচ্ছু না। যাও ঝটপট গোসল সেরে আসো, আর মাসিফ হাত মুখ ধুয়ে আয়। দেখলে তোমার বোন খালি তারাই। এই তুমি যাবে? গুনে গুনে 5 মিনিটে টেবিলে এসে বসবে। তোমার দেরি করে আসার শাস্তি এটা। এখন যদি দেরি হয় তো দেখো শুধু। ঋতিকার হুমকিতে সায়ান দ্রুত চলে যায়। খাবার টেবিলে খেতে খেতে সায়ান জিজ্ঞাসা করে, মাসরিফ বিয়ে করছো কবে? পরে দুলাভাই, এখনই না। কাশপা তো বিয়ের জন্য উতলা হয়ে আছে। মাসিফ বিরক্ত হয়, বিরক্তি নিয়ে বলে, তো তাকে বলো বিয়ে করে নিতে। আরে ও তো তোকে বিয়ে করতে চায়। মাসিফ ঘন নিঃশ্বাস ফেলে সরাসরি বলে, সরি আপু, তোমার সাথে যদি কাশফার কথা হয় তাহলে বলে দিও মাশরাফিকে বিয়ে করার স্বপ্ন যেন বাদ দেয়। ঋতিকা অবাক হয়ে বলে, এভাবে বলছিস কেন? মেয়েটা কত ভালো জানিস, সব সময় নিজে থেকে খোঁজ খবর নেয়। যেমনই হোক, তাকে আমার পছন্দ না। সায়ান এই দুই ভাই বোনকে থামাতে বলে, থামো তো তোমরা। আর রীতি মাসরিফ পছন্দ করে না, তাও কেন তুমি ওই মেয়ের সাথে যোগাযোগ রাখছো? মাসরিফের যাকে ভালো লাগে তাকে বিয়ে করবে, এই নিয়ে আর একটা কথাও বলবে না। হ্যাঁ, তোমরা তো শুধু নিজেদের দিকটাই ভাবো। ওদিকে কাশফা মেয়েটা কত কাঁদে তা তো দেখো না। ঋতিকার কথাগুলো মাসিফের ভালো লাগছে না, দ্রুত খাওয়া শেষ করে বেরিয়ে যায়। পেছনে ঋতিকা সায়ান অনেকবার ডেকেও থামাতে পারে না। সায়ান বিরক্ত হয়ে বলল, কেন রীতি? তোমার কিছু না বললে ভালো লাগে না নাকি? আজব তুমি। সায়ানও রাগ করে নিজের ঘরে চলে যায়। ঋতিকা লম্বা নিঃশ্বাস ফেলে সোফায় বসে থাকে। তিতির জারিনরা বিকেলে সবে ক্লাস শেষ করে ক্যান্টিন থেকে ওয়ান টাইম কাপে চা নিয়ে ক্যাম্পাসে এসে বসেছে, গল্প করছে আর চা খাচ্ছে। তিতির বলল, বাসা ভাড়া পেয়েছি, এটা মাকে জানানো মাত্রই মা ব্যাগ গোছানো শুরু করে দিয়েছে। মনে হয় কালকেই চলে আসবে। কথাটা বলে তিতির হেসে ফেলে। লীরা জিজ্ঞাসা করে, তুমি হোস্টেল ছেড়ে দিবে? না, আসলে বুঝতে পারছি না। যখন রাতেও ফরেন্সিকের কাজ থাকবে তখন তো লাগবে। দেখি সামনে কি হয়। অনেক নামে জুনিয়র ছেলেটা তিতিরদের আড্ডার মাঝে এসে বলে, আসসালামু আলাইকুম আপুরা, ভাইয়ারা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? জি ভাই, ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো হঠাৎ এখানে? অনেক বুকে সাহস সঞ্চার করে বলে, এই আপুটাকে ইয়ানা আপু ডাকছে। জারিন, নাদিয়া, ফাইজা, লীরা, জুলিয়া সবাই অবাক হয়ে গেছে। রনক কপাল কুঁচকে শুধায়, ইহানা আপু হঠাৎ তিথিকে কেন ডাকবে? জারিন সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করে, ইনু আপুকে তুমি কিছু বলেছো অনিক? ইনু আপু তিতিরকে ডাকবেই বা কেন? অনেক পড়েছে মহাফ্যাসাদে। সব সিনিয়ররা এবার তার ব্যান্ড বাজাবে। সারা জীবন সে এভাবেই ধোলাই খেয়ে খেয়ে এসেছে। অনেক ক্যাবলার মতো হেসে বলল, আমি আবার কি বলবো? না তো, আমি তো কিছুই বলিনি। আমি তো এই আপুকে চিনিই না। আপু কি নতুন? ইমরান ধরে ফেলেছে অনেকের কাজ, তাই হাসার ভান করে বলল, না বাছা, সেও তোমার সিনিয়র, মাইগ্রেশনে এখানে এসেছে। তুমি বুঝতে পারোনি তাই না? অনেক আমতা আমতা করছে দেখে রনক উঠে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলল, সবাই তোর সিনিয়র, তুই কেন এই ঝামেলায় যাস? সরি ভাই, আমি বুঝি নাই। এই আপু আমার সিনিয়র। আর হবে না, মাফ করে দেন। অনেকের কাকুতি মিনতিতে ইমরান হাই তুলে বলল, তোর যে আরো হবে সে জানে। যাই এখান থেকে, তিথির সাথে আমরাও যাব। অনেক দ্রুত স্থান ত্যাগ করে তিতির এবার জিজ্ঞাসা করে, ইমরান ওকে? আর বলিস না, এই ছেলের স্বভাব এমন। জুনিয়র রাইনাপুর যা করতে বলে সব করে। এত বাস খায় তারপরেও শোধরায় না। এত বলদ যে মানুষ কেমনে হয় বুঝি না। অবশ্য সে নজর রাখে রাফি ভাইয়ের দিকে, আর কারোর দিকে নজর রাখে না। ইনাহা আপুই রাখতে বলেছে। তিতির অবাক হয়ে শুধায়, তাহলে আমায় কেন ডাকছে? আমি কি করলাম? জারিন গাল থেকে হাত সরিয়ে বলল, সেটা গেলেই দেখতে পারবি। চল এবার, ভয় পাস না। ইনু আপু একটু রাগী, কিন্তু এমনিতে ভালোই। ওরা ইনায়াদের কাছে যাওয়ার জন্য উঠে। ইনায়ার সামনে দাঁড়িয়ে আছে তিতির। ইনায়ার দুর্বোধ্য দৃষ্টি তাকে বারে বারে অপ্রস্তুত করে তুলছে। বুঝতে পারছে না তাকে এভাবে ঘুরে ঘুরে দেখার কারণটা কি। তিতির নিজের এক পাশে জারিন ও নাদিয়ার দিকে তাকালো, তো আরেক পাশে ফাইজা, ইমরান, রনকের দিকে।
ওরা কেউ দাঁত দিয়ে নখ কাটছে তো কেউ বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। প্রায় 3-4 মিনিট হলো এভাবে নীরব হয়ে দাঁড়িয়ে আছে। এবার তিতিরের বিরক্ত লাগছে। ইদানিং তার বিরক্তি যেন ক্ষণে ক্ষণে বাড়ছে, অল্পতেই মাথা গরম হচ্ছে। নিজের এই স্বভাবে সে নিজেও বিরক্ত, কিছুটা রুষ্ট ভাবাপন্ন হয়েই বলল, আপু আপনি কি কিছু বলবেন? না বলে আমি হোস্টেলে যেতাম, শরীরটা ভালো লাগছে না। ইনায়ার বান্ধবী আরভি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, কোনো হোস্টেলে তোমার কি কাজ? সিনিয়ররা রেখেছে, কিন্তু তা নিশ্চয়ই বলবে। এত অধৈর্য কেন তুমি? রাফি ভাইয়ারা ডাকলেও কি এমন করো? তিতির চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিয়ে নিজের ফুসফুসকে স্বস্তি দিল, বলল, না আপু, প্রায় অনেকক্ষণ হলো কিছু বলছে না, তাই ভাবলাম হয়তো আমায় দেখতে ডেকেছেন। আর আমাকে এভাবে সামনে দাঁড় করিয়ে দেখাটা আমার কাছে একটু অস্বস্তি করে, মানে শুধু আমিই কেন, যে কোনো মেয়ের কাছেই আসলে। তিতিরের কথা ইনায়া মাথা নিচু করে হাসলো, অতঃপর শুধায়, তোমার চুলের লেন্থ কত? হঠাৎ এহেন প্রশ্নে অবাকই হলো তিতির। জবাবে প্রশ্ন করলো, বুঝলাম না আপু। তোমার হিজাবের কারণে চুল দেখতে পাচ্ছি না। রাফির তো লং হেয়ার পছন্দ, মানে হাঁটু ছুঁই ছুঁই লম্বা চুল। তিতির হতবিহ্বল হয়ে বলল, কার কেমন চুল পছন্দ তা জেনে আমি কি করব? তাছাড়া রাফি ভাইয়ার কেমন চুল পছন্দ তা জেনে তো আমার কোনো কাজ নেই। এত ভাব নিও না, বুঝছো? রাফির সাথে তোমার এত কিসের খাতির? এখন যদি কমন ডায়লগ দাও যে সিনিয়র হয়, তাহলে বলবো সিনিয়র কি আর নাই? এই তাইজুল, আসফি, তাওহিদরাও তো তোমার সিনিয়র হয়। আর ছেলে সিনিয়র ছাড়া মেয়ে সিনিয়রও আছে। তিতির জবাব কি দেবে বুঝতে পারছে না। কি এক ঝামেলায় পড়েছে। মেয়েটা যে জেলাস তা সে বুঝে গেছে। নিজের কপালে নিজেরই বাড়ি দিতে মন চাইলো। সে নিজের বক্তব্য রাখলো, আব্বু আপনি যা মেন করছেন তার কিছুই না। ওনারা আমায় হেল্প করেছেন, চাইলে জিজ্ঞেস করতে পারেন আপনি। ওয়েট। এই বলে তিতির হুট করে হাঁটা ধরলো, হেঁটে কই যেন যেতে লাগলো। ইনায়া তিতিরের আকস্মিক চলে যাওয়াতে যার পণ্যে অবাক হলো। ইনায়া বলল, ও এভাবে চলে গেল কেন? আমি কি ওকে যেতে বলেছি? She will be back. Maybe রাফি ভাইকে বলতে গিয়েছে। ইনায়ার চোখ বড় বড় হয়ে যায়, হড়বড়িয়ে বলল, আজব, আমি ওকে বলেছি রাফিকে ডাকতে, আমাকে না বলে চলে গেল কেন? ইনায়ার এবার টেনশন হচ্ছে। রাফি ওকে সহ্য করতে পারে না। এতবার নিজে বেহায় আসে যে প্রপোজ করলো, কিন্তু তাও লোকটার ভাব কমে না। বারবার নীরবে পাত্তা না দিয়ে চলে যায়। ইনায়ার এখন নিজের চুলি নিজের ছিঁড়তে মন চাচ্ছে। আরভি এসে কানে কানে বলে, দোস্ত ভয় পাস না, কিছু হবে না। রাফি ভাইকে বলবি যে। কি বলবো? এই যে কি কি? আরভি নিজেও মাথা চুলকে বোকার মতো বলল, কি বলবি? কিছুই বলবি না। ইনায়া এবার আরভির দিকে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করলো। আরভি হাসার চেষ্টা করে বলল, আই লাভ ইউ বলে দিবি, ব্যাস। তারপর যা হয় হোক, দেখবি সে এবারও কিছু না বলে চলে যাবে। ইনায়ার দুশ্চিন্তা থামছে না। প্রায় 5 মিনিট পর তিতির, রাফি, শুভ অর্ককে নিয়ে এসেছে। আসলে ক্যান্টিন থেকে বের হওয়ার সময় এদেরকে ক্যান্টিনের দিকে আসতে দেখেছিল। তারপর তিতিরের রাস্তা পরিবর্তন করে আর দেখা হয়নি। এবার ইনায়ার সামনে দাঁড়িয়ে তিতির রাফিকে বলল, ভাই আমি এই মেডিকেলে এসেছি বেশি দিন হয়নি। শুরু থেকেই আপনারা আমায় হেল্প করেছেন অনেকটা, তার জন্য আপনাদের সাথে টুকটাক কথা বলি। আমি অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। এখন ইনায়া আপু ভাবছেন আপনার সাথে আমার কোনো সম্পর্ক আছে। আপনি একটু আপুকে ব্যাপারটা ক্লিয়ার করে দেন না, যে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। রাফি ভাবলেশীন দৃষ্টিতে ইনায়ার দিকে তাকালো, তারপর বলল, ইয়ানা তুমি? রাফিকে বলতে না দিয়ে ইনায়া হুট করে বলে উঠল, আই লাভ ইউ। বাকরুদ্ধ হয়ে গেল রাফি। এক হাত নিজের কোমরে রেখে আরেক হাত মুখ চেপে চোখ বন্ধ করে ফেলে। তিতিরেরও চোখ বড় বড় হয়ে গেছে। এত সাবলীল প্রপোজাল, উপস্থিত বাকিরা মুখ চেপে হাসছে। ইনায়াও মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাসছে। রাফি ফুস করে নিঃশ্বাস ত্যাগ করে বলে, দেখো ইনু, উফ সরি ইয়ানা, তিতির আমার বোনের মতো, আমি ওকে বোনের নজরে দেখি। এখন তুমি প্লিজ সবসময় এসব ইউজলেস সন্দেহ করাটা বাদ দাও। তাছাড়া তোমার সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যার দরুন তুমি কোনো জুনিয়রকে এসব প্রশ্ন করতে পারো। ইনায়া নিজের মুখশ্রীতে সরল ভাব এনে বলে, আমি কিভাবে বুঝবো ও আপনার বোনের মতো? আমার কি জানার কথা বলে? তাছাড়া ও আপনার বোন, সেটাও বা আমি প্রথমে কেন ধরে নেব? রাফি বুকে 2 হাত গুজে গম্ভীর দৃষ্টিতে তাকায়, তারপর বলে, কি করতে হবে বলো? ইনায়া এবার লাজুক হেসে বলে, বেশি কিছু না, আমাকে আই লাভ ইউ বলুন। এতক্ষণ অর্ক শুভ হাসি চেপে রেখেছিল, এবার আর কন্ট্রোল হলো না। দুটোই হাসতে হাসতে কাশির উপর বসে পড়েছে। ওদিকে আসফি, তাইজুল, তাহিদেরও একই অবস্থা। তিতিরেরও এবার হাসি পাচ্ছে। বাঘ যখন বিড়ালের মতো আচরণ করে। রাফি কোনো জবাব না দিয়ে দ্রুত পা চালিয়ে চলে গেল।
এবার বাকি যারা মুখ চেপে হাসছিল তারাও আর নিজেদের হাসি চেপে রাখতে পারল না। জায়গাটাতে মনে হচ্ছে কেউ লাফিং গ্যাস ছেড়ে দিয়েছে। সুজনের দিনরাত কাটছে মেডিকেলের গেটের দুয়ারে। সন্ধ্যাবেলাতে মশার কামড় খেয়েও অপেক্ষা করছে হাসিব ও সাইফ। এসব দেখে রিক্তা ইতি মৃদুলাকে বলে। রিক্তা কিছু একটা ভেবে বলল, শোন দোস্ত, আমি একটা প্ল্যান ভেবেছি। কি প্ল্যান? আমি এখন গেটের বাইরে যাব, তারপর। রিক্তাকে কথা শেষ করতে না দিয়ে মৃদুলা রিক্তাকে একটা থাপ্পড় দিয়ে বলে, মাথার কয়টা তার ছিঁড়ে গেছে, এখন সে গেটের বাইরে যাবে, বলদি জানি কোথাকার। রিক্তাও বিরক্ত হয়ে একটা লাগায়, তারপর বলে, কথা পুরোটা শোন, আগে থেকে মাথা খাবি না। হাসিব তাড়া দিয়ে বলল, তুই বলতো, আমরা শুনেছি। রিক্তা বলতে শুরু করে, আমি গেটের বাইরে গিয়ে রিক্সা খুঁজতে থাকবো। আমি মাস্ট শিওর সুজনা পলাশ আমার কাছে আসবে, ভয় দেখাবে, তিতিরের লোকেশন বলতে। ইতি ভীত কণ্ঠে বলে, তোর যদি কোনো ক্ষতি করে দেয় এই রিস্ক নিস না। আরে শোন তো, তারপর বলিস। রিক্তার হতাশ স্বর শুনে ইতি মাথা নাড়ায়। আমি ওদেরকে ভুল ইনফরমেশন দিব, আর তিতিরের পুরান সিম তো ফেলে গেছে, তাহলে তো ওরা বিশ্বাস করা ছাড়া উপায়ও থাকবে না। আমি বলবো সঠিক ঠিকানা জানি না। হাসিব কিছু একটা চিন্তা করে বলল, আইডিয়া মন্দ না, কাজ করতে পারে। তবে তুই একা যাবি না, আমিও সাইফ আড়ালে থাকবো। উঁচু নিচু কিছু দেখলেই খবর করে ছাড়বো। আচ্ছা ডান, চল এবার দুই আপদ বিদায় করে আসি। রিক্তা, হাসিব, সাইফ চলল সেদিকে। ইতি ও মৃদুলাও ভাবলো যাবে, তাই ওরাও চলল। পরিকল্পনা মতে রিক্তা মেডিকেল কলেজের গেটের সামনে এসে রিক্সা খোঁজার ভান করছে। তখনই সুজন ও পলাশের নজর যায় রিক্তার দিকে। সুজনের মনে পড়ে এই মেয়েকে তো তিতিরের সাথে দেখেছিল। পলাশকে বললে পলাশও সায় দেয়। ওরা দুইজন এগিয়ে এসে রিক্তার দুই পাশে দাঁড়ায়। রিক্তা ভয়ের ভান করে বলল, এই আপনারা কারা? আপনারা এভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন কেন? সুজন দাঁত কেলিয়ে বলল, আমারে তুমি চিনবা না গো, আমি সুজন। তয় আমি তোমারে চিনি। এখন কিছু জিগামু, সুন্দর কইরা কইয়া ফেলবা, তারপর তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। তার হাসি পাচ্ছে, তাও ভয় ভয় ভাব করে তোতলানো স্বরে বলে, কি বলবেন? আমার ময়না পাখিটা, মানে তোমার বান্ধবী তিথিরি কই গেছে? আমি জানি না, বিশ্বাস করেন, আমি জানি না। রিক্তার জবাবে সুজন রেগে গেল। পলাশ এবার বলল, তুইও কি সব জানোস? ভালোই বল, নয়তো। এসব অশ্রাব্য ভাষায় রিক্তার ঘৃণা চলে এসেছে। আড়াল থেকে হাসিব ও সাইফ রেগে বের হতে নিলে ইতি ও মৃদুলা আটকে ইশারায় থামতে বলে। সাইফ ও হাসিব দেয়ালের উপর রাগ ছাড়ে। রিক্তা এবার কাঁদো কাঁদো ভাবে বলে, আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ। তিতি ঢাকা গেছে আর জানি, মেডিকেল কলেজ ছেড়ে দিয়েছে, বাড়িঘর সব বিক্রি করে রাতারাতি চলে গেছে, সিম কার্ডটাও বন্ধ। আপনি চাইলে আমি ওর নাম্বার দিতে পারি, বিশ্বাস করুন আমাদের জানাইনি। সুজনের বিশ্বাস হয় না। সত্যি করে ক, তুই মিথ্যা কথা কইবি না। রিক্তা কাকুতি মিনতি করে বলে, আপনিই বলুন, ও নিশ্চয়ই চাইবে না আপনারা ওর পর্যন্ত পৌঁছান, তাই না? আর আমরা তো এই শহরেই আছি, আপনারাও আছেন, তাহলে আপনারা যে আমাদের থেকে খবর নেবেন তা কি বুঝবে না? তাহলে ও আমাদেরকেই বা কিভাবে বিশ্বাস করবে? 2 বছরের পরিচয় মাত্র, আমরা তো আর ওর আপনজন না। আপনজন হলে কি আর আমাদের রেখে যেত? আপনারা হিয়ার সাথে যা করতে চেয়েছিলেন আর এলাকাবাসী কেউ সাহায্যে এগিয়ে আসে নাই, তাহলে কোন হিসাবে থাকবে? তাই কাউকে না জানিয়ে নিরুদ্দেশ। সুজন ও পলাশ ভাবতে থাকে। ওদেরকে ভাবতে দেখে রিক্তা বোঝার চেষ্টা করলো যে ওরা কি বিশ্বাস করেছে কিনা। এবার মৃদুস্বরে বলল, ভাইয়ারা প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি যা জানি সব আপনাদের বলেছি। ও মেডিকেল ছেড়েছে আর আমাদেরও ছেড়েছে। বাবা ভাই স্বামীহারা মেয়ে কিনা, ওর আর বাহিরের সম্পর্কের প্রতি মায়া নেই। পলাশ ধমকে বলে, তোরে কি আমরা ধরে রাখছি শালিম? যা ভাগ, নাইলে তোরে তুলিয়া লইয়া যাবো। রিক্তা মানে করে কিছুটা দূরের একটা দোকানের দিকে চলে গেল। কিছু সেকেন্ড দাঁড়িয়ে থেকে সুজন ও পলাশও চলে যায়। বাসায় ফিরে মাশরিফ গম্ভীর হয়ে বসে আছে। মাশরিফকে গম্ভীর মুখে বাসায় ঢুকতে দেখে মহিমা বেগম বেশ চিন্তিত হলেন। ঘরের দরজাও বেশ শব্দ করে লাগিয়েছে। মহিমা বেগম বার কয়েক ডেকে সাড়া না পেয়ে মেয়ে ঋতিকাকে ফোন করলেন। ঋতিকা তাকে কিছুটা বলল। এবার মহিমা বেগম মাশরিফের ঘরের সামনে গিয়ে কয়েকবার টোকা দিলেন। ভেতর থেকে মাশরিফ বলল, মা যাও, আমি একটু একা থাকতে চাই। কপালে হাত রেখে শুয়ে আছে সে। মহিমা বেগম আবারও ডাকলেন। মাশরিফ এবার জবাব দিল না। এবার মহিমা বেগম বলে উঠলেন, তুই আমার উপর রাগ দেখাচ্ছিস কেন? আমি কি তোকে কিছু বলেছি? দরজাটা খোল না। বারবার ডাকাতে মাশরিফ বাধ্য হয়ে উঠে দরজা খুলে দিয়ে বিছানায় গিয়ে বসে পড়ে।
মহিমা বেগমও ছেলের পাশে বসলেন, ছেলের মাথায় হাত রেখে বললেন, আমার ছেলে তো এত রাগে না। ঋতিকা বললেই কি তোকে আমি বিয়ে দিব নাকি? অন্য কোনো কারণ আছে কি? বল আমাকে। মাসিফ চোখ মুখ কুচকে নিল, মাকে বলল, কিছু হয়নি, তবে এটা মনে রেখো, আমি নিজের পছন্দের বাইরে বিয়ে করব না। আমার তো তাকেই রাখবে যাকে আমি ভালোবাসি। তা যদি মানতে না পারো তবে আমাকে কখনো বিয়ের কথা বলবে না। আর তোমার মেয়েকে বলে দিও কাশফার চিন্তা বাদ দিতে। কাশফার সম্পর্কে আমার কানের কাছে যেন ঘ্যান ঘ্যান না করে। এক জীবনে আমাকে কেউ ভালোবাসলে তাকে যে আমার ভালোবাসতে হবে এমন তো না। আমি যার কাছে মানসিক শান্তি পাবো আমি তাকেই ভালোবাসবো, তার ত্রুটিগুলোকে নিয়েই তাকে ভালোবাসবো। আমাকে যদি শখানেক মেয়ে ভালোবাসে তবে কি আমি ওই শখানেক মেয়েকে ভালোবাসবো বা বিয়ে করবো? আজব তোমার মেয়ে। আপু যে ইমোশনাল উইক একটু ওই ধুরন্ধর কাশফাও জানে। তোমাকে আগে বলে রাখলাম, আমাকে যত ইমোশনালি ব্ল্যাকমেল করো না কেন, আমি নিজের পছন্দ থেকে এক পাও বিচলিত হব না। বেশি বাড়াবাড়ি করলেই বাবার মতো চলে যাব। বাবা তো মিশনে শহীদ হয়েছেন, আমি স্বেচ্ছায় চলে যাব। মহিমা বেগমের হৃৎপিণ্ড ধক করে উঠল, কলিজাতে যেন চাপ লাগলো। কোনো ভাবনা চিন্তা না করে ছেলেকে নিজের দিকে ঘুরিয়ে বাম গালে চর বসিয়ে দিলেন। তারপর কিছু না বলে ছেলের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে গিয়ে দৌড় দিলেন। মাসির গালে হাত দিয়ে মাথা নিচু করে আছে। তার এখন বোধোদয় হয়েছে সে যে শেষোক্ত কথাগুলো মোটেও ঠিক বলেনি, এসব তার বলাটা অন্যায় হয়েছে। সে জানে তার মা এখন কাঁদছে। দেয়াল ঘড়িটার দিকে তাকালো, 8টার কাঁটা ছুঁই ছুঁই। আর 4 ঘন্টা পর তার জন্মদিন শুরু হবে। জন্মদিনে মা রাগ করে থাকবে, সে কিছুতেই মানতে পারবে না তা। তাই প্রথম প্রহরে মায়ের রাগ তাকেই ভাঙাতে হবে। তিতির রিক্তাদের থেকে সন্ধ্যার সময়কার কাণ্ড শুনে হাসতে হাসতে নাজেহাল অবস্থা। তিতির বলল, যাক, শয়তানগুলো বৃহৎ ঢাকা শহরের অলিগলি খুঁজে ফিরুক, তারপর দেখবি না পেয়ে মাথা থেকে এই ভূতটাও নেমে যাবে। মৃদুলা রিক্তা হাসিতে তাল মেলালেও ইতির মন মানছে না। সে চিন্তিত কণ্ঠে বলল, এখন ডিজিটাল যুগ, এখন মানুষ অলিগুলি পায়ে হেঁটে খোঁজে না, খোঁজ করে ইন্টারনেটে। আর ইন্টারনেট সবাই ব্যবহার করে। ওরা যদি ফেসবুকে তোর ছবি ছেড়ে দেয়, তখন যদি সেটা তোর আশেপাশে কেউ দেখে, তখন তো তোর খোঁজ পেয়ে যাবে। তিতিরও ভাবনায় পড়ে গেল, কিন্তু অত দূরদর্শী চিন্তা সুজন পলাশদের ঘটে আসবে না বলে ভাবলো। সে বলল, আরে ওরা হচ্ছে ছিচকে চোরের মতো। একটা ঘটনা ঘটিয়ে 1-1.5 মাস নিখোঁজ থাকে। ওরা সুযোগ সন্ধানী, কয়েকদিন খোঁজ করে দেখবি থেমে যাবে। ওদের অত ক্ষমতা নেই। ক্ষমতা থাকলে তো আমরা ফরিদপুর ছাড়ার আগেই আটকাতে পারতো। রিক্তা ও মৃদুলাও তিতিরের সাথে একমত। ইতি লম্বা নিঃশ্বাস ফেলে বলল, জানি না রে, আচ্ছা বাদ দে, আমি হয়তো একটু বেশি দুশ্চিন্তা করি। বাসা তো পেয়েছিস, আন্টি হিয়া আর হায়াতকে কি কালকে চলে আসবে? হ্যাঁ, মা বলেছে সকাল সকাল বাসে উঠবে। হাসিফকে বলবো 2টা খাট, আলমারি, শোকেস, সোফা সেটটা পাঠিয়ে দিতে। ট্রাকের লোকদেরও বলে দিতে বলবো যেন বাসার ভিতরে জায়গা মতো সব ঠিকঠাক করে রাখে। আমরা 3টা মেয়ে অত সব টানাটানি তো আর করতে পারবো না। কালকেই সব সেট করে উঠে পড়বো। একটা ভালো চুলা কিনতে হবে, আগেটাতে গ্যাস লিক হতো। সেই ভালো, তবে আমার মনে হয় কি আন্টিদের পরশু আসতে বল। দেখ, গোছগাছ করতে হবে। হায়াত তো বাচ্চা, ধুলোবালিতে প্রবলেম হবে। তুই গ্যাপের মধ্যে গিয়ে ঘরদোর ঝাড়ু দিয়ে আসলি। মৃদুলার কথা তিতিরেরও মনে হলো। সে বলল, তাহলে মাকে ফোন করে বলি, মা তো আজকেই চলে আসতে চাইছিল। তারা আমাকে নিয়ে নাকি ভয় হয়। রিক্তা হেসে বলল, হবেই তো, তার সুন্দরী মেয়েকে যদি ডাকাত উঠিয়ে নিয়ে যায়। হইছে, থাম, রাখি এখন। মাকে ফোন করে হাসিবকেও ফোন করতে হবে। টাটা সুন্দরী, একটা কথা। রিক্তা থামলে তিতির অনুমতি দেয়। বল, কি কথা? ওই বেটার কি খবর? তিতির সন্দিহান কণ্ঠে শুধায়, কে? রিক্তা বাঁকা হেসে বলে, আমারে কি বলত পাইছিস? আমি তোর ব্যাক সার্চ করে চিঠিটা পড়ছি। মেজর MI, কি খবর তার? আর তার আর কোনো চিঠি আসে নাই? তিতির দীর্ঘশ্বাস ফেলে অতঃপর বলল, আমি তার কি হই? সে আমায় কেন চিঠি দেবে? প্রথমটা হয়তো অতি আবেগে দিয়েছে, তারপর তিক্ত বাস্তবতা সরে গেছে। অবশ্য তাতে আমার কিছু যায় আসে না। রিক্তার চোখে মুখের উচ্ছ্বাস মুহূর্তেই মুশড়ে গেল। কিছু বলতে নিবে তার আগেই তিতির তারা দেখিয়ে কল ডিসকানেক্ট করে দিল। ফুস করে নিঃশ্বাস ফেলে হাসিবকে কল লাগায়। হাসিব ও সাইফের সাথে কিছুক্ষণ কথা বলে জিনিসপত্র পাঠাতে বলে কথা শেষ করে। এখন কথা বলবে মায়ের সাথে। মাকে ফোন করলে তিতিরের চাচাতো বোন তিহানা ফোন রিসিভ করে। রিসিভ করেই সালাম দিয়ে বলল, কেমন আছো তিতির আপু? তিতিরও সালামের জবাব দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ। মা কই রে তিহু? বড় মতো সব গোছাচ্ছে।
তোর বড় মাকে ফোনটা দে তো। তিহানা গিয়ে ফোনটা নাজমা বেগমকে দেয়। নাজমা বেগম ফোন কানে নিয়ে বলেন, হ্যাঁ বল। মা তোমরা কাল এসো না, পরশু আসো। নাজমা বেগম অবাক হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, কেন রে, কালকে আসলে কি সমস্যা? আজকে আসতে চাইলাম, আসতে দিলে না, আবার কালকেও মানা করছিস কেন? ঘর গোছাতে হবে না? আর হায়াতকে কিভাবে রাখবে? ধুলাবালিতে তো ওর অ্যালার্জি হবে। আমরা আসলে তো সাহায্য হবে, আর হায়াতকে হিয়া রাখবে। এরই মধ্যে তিতিরের চাচি রোকসানা খানম এসে বললেন, ওরে তিতির, তোর মাকে বলে লাভ নেই, সে তোকে নিয়ে খুব দুশ্চিন্তায় থাকে। আমি এত করে বললাম 2 দিন আরও থেকে যান, শোনেন না। তিতির এবার মাকে অসন্তোষ নিয়ে বলল, তুমি কাকির কথা শোনো, পরশু আসবে। আর আমাকে নিয়ে চিন্তার কি হলো বলো তো? আমি থাকি হোস্টেলে, আমার সাথে কত মেয়েরা থাকে। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি কালকে আসবে না, আমি কাল সব ঠিকঠাক করব, তারপর আসবে। কিন্তু কোনো কিন্তু না। সিজন চেঞ্জ হচ্ছে, আবার ধুলাবালিতে হায়াতে ঠান্ডাও লাগবে। হিয়াকে দাও ফোনটা। ফোনটা লাউড স্পিকারে ছিল। হিয়া বলল, হ্যাঁ বল। তুই কোন সাবজেক্টে পড়বি ঠিক করে রাখতো, তোকে এখানকার ন্যাশনাল ভার্সিটিতে ভর্তি করব। হিয়া অবাক হয়ে বলল, তার কি দরকার? মেয়ের সামনে সময় পায় না। সময় বের করবি, মা আছে তো হায়াতকে রাখতে। বিয়ে প্রেগন্যান্সির জন্য ভর্তি হয়েও ক্লাস করিসনি, এখন নতুন করে ভর্তি হবি। তোর নিজের জন্য একটা শক্ত খুঁটি লাগবে তো। পড়ালেখা করে আর যাই করিস করবি তুই। আচ্ছা, তুই যা ভালো মনে করিস কর। তিতির এবার ওর কাকি রোকসানা খানমকে বলল, কাকি তোমরাও সাথে আসো। না বাবা, পরে যাবো না, সময় বুঝে। তোর চাচা ছুটি পাবে না। আচ্ছা পরেই এসো, রাখছি। তিতির ফোন রেখে এবার পড়তে বসে। কাল সকালের ক্লাসে ছোট ক্লাস টেস্ট আছে। ঘড়ির কাঁটায় 10টা। মাসির দেখল ওর মা এখনো ঘরের দরজা খুলে নাই। চুপি চুপি বাইরে গিয়ে কেক বানানোর প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনলো। সে এত সময় কেক বানানোর রেসিপি ইউটিউবে দেখেছে। সবচেয়ে সহজ রেসিপিটা ট্রাই করবে, চকলেট কেক বানাবে। বাজার থেকে কেক মোল্ড ও কাপ কেক মোল্ড সবই নিয়ে এসেছে। চকলেট সিরাপ, ডার্ক চকলেট, কোকো পাউডার, বেকিং পাউডার, সোডা সব। এখন সব নিয়ে রান্নাঘরে গিয়েছে। ছোটবেলা একবার কেক বানিয়ে মায়ের জন্মদিনে মায়ের রাগ ভাঙিয়েছিল। অত ভালো না বানালেও মোটামুটি হয়েছিল, কিন্তু সেসব রেসিপি ভুলেই বসেছে। আর কেক মোল্ড যে কই আছে তা খুঁজবে কতক্ষণে। সবকিছু পরিমাণ মতো মিশিয়ে মিশ্রণ তৈরি করেছে। কেক মোল্ডে বাটার দিয়ে দেখলো কিছু পরিমাণ রয়ে গেছে। মোল্ডটা ছোট সাইজের তো, তাই ভাবলো কাপ কেক বানিয়ে নিবে। এবার ওভেন রেখে টাইম সেট করে দিয়ে রান্নাঘরের দিকে নজর দিল। কি নাজেহাল অবস্থা, ফ্লোরে আটা ময়দা পড়ে মাখামাখি অবস্থা। কেকের ব্যাটারও একটু পড়েছে, তেলও পড়েছে। এসব দেখে তো মাথায় হাত। মা দেখলে মার একটা মাটিতে পড়বে না। দ্রুত ঝাড়ু এনে আটা ময়দা পরিষ্কার করে ঘর মোছার লাঠি দিয়েও রান্নাঘরটা মুছে নিল। এরপর কেক হওয়ার অপেক্ষা করতে লাগলো। মাসিব ভাবলো কাল যখন ময়মনসিংহ যাবে তখন কেকের পিস নিয়ে যাবে। মা তো 1 পিসের বেশি খাবে না, তাই বন্ধুদের অতিথির জন্য নিয়ে যাবে। কালকে 7 বন্ধু একত্রে হবে। সে জানে তার পকেট খালি হবে, কিন্তু ব্যাপার না। বন্ধুদের জন্মদিনে ওদের পকেট ফাঁকা করতেও সে ওস্তাদ। কেক হয়ে গেলে ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করতে রুম টেম্পারেচারে রাখে। এবার সে আবারও বাসার বাহিরে গেল। মায়ের পছন্দের সাদা গোলাপ আনতে সে ভুলেই গিয়েছিল, তাই তখন চুরি করা ছাড়া উপায় নেই। ক্যাডেট কলেজের বাগানে সব রকমের গোলাপ ফুলের বাহার। এখন গার্ডদের নজরে এড়িয়ে প্রথমে একটা সাদা গোলাপ নিবে, তারপর ভাগ্য সহায় হলে বাকি জাতের থেকেও একটা করে নিবে। মাসি ফাটার বাহানায় পেছন দিয়ে গেল। তাদের কোয়ার্টারের সামনে সাদা গোলাপ ফুল ফোটেনি। ক্যাডেট কলেজের একাডেমিক ভবনের পেছন সাইড দিয়ে সামনে গেল। তারপর গার্ড নেই এই সুযোগে ফটাফট সাদা কমলা লাল গোলাপ ছিঁড়ে বাকিগুলো নিল না। তারপর সময় নষ্ট না করে দ্রুত চলে আসে। এখন ঘড়িতে দেখলো 11:30 বাজে। আর আধা ঘন্টা। কেক ডেকোরেশনের কাজে লেগে পড়ে। কেকটা মোল্ড থেকে তুলে তার উপর ডার্ক চকলেট গলিয়ে ডেকোরেশন করে নেয়। এবার কিছু চকলেট গ্রেটার দিয়ে গুঁড়ো করে নিয়ে উপরে দিয়ে ছিটিয়ে কেকটা 10 মিনিটের জন্য ফ্রিজে রাখে। নিজে যায় তৈরি হতে। একটা নীল পাঞ্জাবি পরে আসে। ফুলগুলোর পাতা সুন্দর করে ছেটে কেকটা বের করে একটা ট্রেতে ছুরি সহ রাখে। মায়ের ঘরে চলল এবার। 2 বার নক করার পরেও মহিমা বেগম দরজা খুলেন না। মাসিব এবার বুদ্ধি করে পাশে থাকা স্টিলের বড় ফুলের স্ট্যান্ডটা ফেলে দিল। ঝনঝন শব্দে মহিমা বেগম ভড়কে ওঠেন। মাসিব মৃদু আর্তনাদ করে বলল, পাটা কেটে গেল, কি ব্যথা লাগছে, উফ। মহিমা বেগম দ্রুত খাট থেকে নেমে দরজা খুলে দেখেন তার ছেলে হাঁটু গেড়ে বসে, মাথা নিচু করে এক হাতে ফুল ও অন্য হাতে কেকের ট্রে। মাসিব বলল, হ্যাপি বার্থডে টু ইউ মা, সরি ফর এভরিথিং, আই লাভ ইউ। মহিমা বেগম হতবাক দৃষ্টিতে ছেলের দিকে কিছু সেকেন্ড তাকিয়ে থাকেন। এতক্ষণ টুকটাক শব্দ শুনেছিল, কিন্তু নিজের জেদের জন্য উঠে যাননি। এবার বুঝতে পারলেন কেন।
মহিমা বেগম ঘন নিঃশ্বাস ফেলে ছেলেকে উঠান, ঘরের ভেতর নিয়ে যান। মাশরিফ খুশিতে মাকে জড়িয়ে ধরে, তারপর মায়ের সাথে মিলে কেক কাটে। মাকে একটু খাইয়ে নিজেও খায়, তারপর মায়ের হাত ধরে বলল, সরি, রেগেছিলাম তাই ভুলভাল বলে ফেলেছি। মহিমা বেগম গম্ভীর স্বরে বললেন, তোমাকে আমি কখনো কোনো কিছু নিয়ে জোর করিনি আর বাধাও দেইনি। তোমাকে রুলস রেগুলেশনের জন্য ক্যাডেটে ভর্তি করে দিয়েছি। কিভাবে জীবনে চলতে হবে তা তুমি পরিস্থিতিতেই শিখে গেছো। এত আবেগী হইও না। তোমার বাবার মৃত্যুর পরও কিন্তু আমি বেঁচে আছি। মানুষটাকে ভালোবেসেই তো সব ছেড়েছিলাম, তাও তোমার সাথে হাসছি। জীবন এমনই, কারো প্রস্থানে কেউ থমকায় না। তোমাকে এত মিশনে যেতে কি আমি বাধা দেই না তো। যেই মিশনে স্বামী হারিয়েছি সেই মিশনে ছেলেকেও যেতে দিচ্ছি। তাহলে বুঝো, তোমার বুঝে শুনে কথা বলা উচিত। মাশরিফ নীরব রইল, মায়ের কোলে চুপচাপ শুয়ে রইল। সকাল সকাল ক্লাস শেষ হওয়ার পর যখন তিতিরা লাইব্রেরিতে পড়ছিল, তার আধা ঘন্টা খানিক সময় পর সাইফের কল আসলো। তিতির ফোন রিসিভ করে জানতে পারলো আর আধা ঘন্টার মধ্যে ট্রাক মালামাল নিয়ে পৌঁছে যাবে। তিতির যেন সেখানে থাকে, কিন্তু সমস্যা হলো যে ট্রাক আসার কিছু সময় পর তিতিরের ক্লাস শুরু হবে, তাই সে কিভাবে থাকবে বুঝে পাচ্ছে না। এখন সে তো বাড়িওয়ালাকেও চিনে না। তিতির চিন্তিত স্বরে বলল, ট্রাক কি আমার জন্য 1.5 ঘন্টা অপেক্ষা করবে, নাকি আমি ক্লাসটাই করব না? বাড়িওয়ালার সাথেও তো আমার কথা হয়নি। বন্ধুরা ভাবতে থাকলে ইমরান বলে ওঠে, তুই চিন্তা করিস কেন? এক কাজ করি, যারা বাসা ভাড়া ঠিক করেছে তাদেরকে বল। তারা কি করবে? আরে বাড়িওয়ালাকে বলে রাখবে, তারপর ট্রাক থেকে মালামাল রাখবে। তিতির লম্বা শ্বাস ফেলে বলল, ওনাদের সাথে কথা বলতে গেলে আবার যদি ইনায়া আপু কিছু করে? কাল তো ভাইয়া সব ক্লিয়ার করে দিয়েছে, কিছু হবে না। এই ইমরান, রনক ভাইদের কল লাগা, তারা মেবি এখন রাউন্ডে আছে। জারিনের কথা রনক কল লাগায় অর্ককে। অর্ক রিসিভ করলে রনক সালাম দিয়ে বলল, ভাই একটা হেল্প লাগতো। হ্যাঁ বল। তিতিরের যে বাসা খুঁজে দিছেন সেখানে ট্রাকে মালামাল আসবে। তিতিরের তখন ক্লাস আছে, ইম্পর্টেন্ট ক্লাস। আপনারা যদি বাড়িওয়ালাকে একটু বলে দিতেন। আচ্ছা সমস্যা নাই, তিতিরকে বল, ব্যাপার না নিতে, আমরা আছি, সব ম্যানেজ হয়ে যাবে। রনকের মুখে হাসি ফুটে উঠল। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। অর্ক হেসে সালামের জবাব দিয়ে কল কেটে দেয়। রনক তিতিরকে বলল, দোস্ত চিন্তা করিস না, ভাইরা সামলে নিবে। তুই ক্লাসের পরে লাঞ্চ ব্রেকে 2 ঘন্টার মতো পাবি, তখন সবাই মিলে গিয়ে যা করার করে আসবো। তিতির যেন হাঁপ ছেড়ে বাঁচলো। সবাই তাকে এত সাহায্য করছে যা তার কাছে স্বপ্নের মতো। সে বলল, এখানকার সবাই এত ফ্রেন্ডলি যে বারবার আমি নিজেই অবাক হই। আমার জীবনেও ভালো কিছু আছে ভাবতেই নিজেকে সুখী মনে হয় আমার। নাদিয়া কিছুটা রম্য স্বরেই বলে ফেলে, কেন রে, তোর জীবনে আর কিসের দুঃখ? ফাইজা নাদিয়াকে সাবধানে চিমটি কাটে চোখ দিয়ে ইশারা করে। নাদিয়া চোখ মুখ খিচে নিয়ে দ্রুত বলে, সরি, আমি হুট করে মজার ছলে বলে ফেলেছিলাম। আঙ্কেলও ও তোর ভাইয়ার কথাটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আমি বড় বোকামি করে ফেলেছি। সরি দোস্ত, মাঝে মধ্যে এমন হয়ে যায় আমার। আমি সবসময় চিল মুডে থাকি তো, প্লিজ রাগ করিস না। তিতির মলিন হাসলো। এখানকার কেউ জানে না তিতির বিধবা। তিতিরই জানায়নি, অবশ্য চায় না জানাতে। তিতির বলল, বাদ দে তো পর এখন। তিতির আর কথা না বলে বইয়ের পাতায় মনোযোগ দিল। লীরা পাশ থেকে তিতিরকে এক উষ্ণ আলিঙ্গন দিয়ে নিজেও পড়তে শুরু করলো। ক্লাস শেষে লাঞ্চ ব্রেকে তিতির ও তার বন্ধুরা ভাড়া বাসার কাছে যায়। ট্রাক থেকে মালামাল নামিয়ে রেখে কিছুটা জায়গা মতো রেখেও গেছে, মানে খাট দুটো 2 রুমে ঢুকিয়ে পায়া লাগিয়ে গেছে। তিতির এবার ইমরান ও রনকের দিকে তাকিয়ে মিষ্টি করে কিউট হাসি দিয়ে বলল, ভাই একটু জায়গা মতো সরিয়ে দে প্লিজ। বেশি কিছু না, খাট দুটো আলমারি, সোফাটা, ডাইনিং টেবিলটা আমি যেখানে বলবো নিয়ে দিবি। বাকি কাজ আমরা বাকিটা করে ফেলবো। ইমরান সেন্টি খেয়ে বলে, ও এই জন্যই তুই আমাদের নিয়ে আসছিস? তখন তো মাথায় আসেনি। ফাইজা হাই তুলে বলল, তোদের এনেছি এই কারণে, যা জলদি জায়গা মতো টেনে দে। তাও তো খাটগুলো সেট করে দিয়ে গেছে, আবার রুম অনুযায়ী বসিয়ে দিয়ে গেছে, না হলে এই আকাইম্মাগুলোতে গোলমাল করে ফেলতো। রনক ও ইমরান বাঁকা নজরে মুখ গোমরা করে তাকায়। যখন দেখলো বান্ধবীগুলো পাত্তা দিল না, তখন কাজে লেগে পড়লো। এদিকে ঘর মুছতে হবে আর কষ্ট হবে, এটা নিয়ে কথা বলতে বলতে জুলিয়া ওয়াশরুমে একটা ছোট বালতি দেখে বালতি ভরে পানি ঘরে ঢেলে দেয়। সবাই অবাক হয়ে যায়। জারিন চেঁচিয়ে বলল, কি করলে জুলি? এখন তো পুরো ঘর কাদা কাদা হয়ে যাবে। জুলিয়া নিজের কাজের কারণে লজ্জিত হয়, মাথা নিচু করে বলল, সরি, আই ওয়ান্ট টু হেল্প বাট।
তিতির কিছু বলতে যাবে তখনই ফাইজা বলল, ইটস ওকে জুলি, এত ময়লাযুক্ত ঘরে হাতে মোছাও সহজ না। খাটগুলো ঠিক করে সেট হওয়ার পর তোষকগুলো বিছিয়ে তারপর ঘরটাতে পানি ঢেলে দিব। হ্যাঁ, এটাই ভালো হবে। চল তাহলে আমরাও সোফাটাকে জায়গা মতো নিতে চেষ্টা করি। আর কেউ একজন বাড়িওয়ালার কাছে গিয়ে দুটো শলার ঝাড়ু নিয়ে আয় তো, লাগবে ওগুলো। নাদিয়া কাজে ফাঁকি দিতে বলল, আমি যাই, ততক্ষণে তোরা সব ঠিক করে ফেল। জারিন বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে বলল, যা কামচোর। নাদিয়া মুখ ভেঙিয়ে চলে যায়। ওরা সবাই মিলে খুব কম সময়ে জিনিসপত্রগুলো সেট করে নেয়। তারপর 2টা ফ্যান লাগিয়ে বাকি সব গুছিয়ে ঘরে পানি ঢেলে পরিষ্কারও করে নেয়। 1 ঘন্টা হওয়ার আগেই কাজ শেষ। এক একজনের কোমর ধরে গেছে, তাই বিছানা সোফাতে রেস্ট করছে। লীরা বলল, তিতির শোনো, রেফ্রিজারেটর তো নেই, খাবার রাখবে কই? ওটা অনেক পুরনো বলে বেচে দিয়েছি, নতুন করে কমের মধ্যে একটা কিনবো। লীরা মাথা দুলায়। 5-10 মিনিট রেস্ট করে মেডিকেলে ফিরে যায়। মেডিকেলে পৌঁছাতে পৌঁছাতে লাঞ্চ ব্রেক প্রায় শেষের দিকে। ক্লাস শুরু হতে 15 মিনিটের মতো আছে। ওরা ক্যান্টিন থেকে খাবার কিনে দ্রুত খেয়ে দৌড়ে ক্লাসে যায়। সবার মুখে প্রাণোচ্ছল হাসি। বন্ধুরা একসাথে কোনো মার খাওয়ার মতো কাজ করলেও তাতে আনন্দ আছে। মহিমা বেগম কলেজ থেকে 11:30টার দিকে ফেরার পর থেকে মাশরিফ মায়ের সাথে রান্নাঘরে কাজে সাহায্য করেছে। মহিমা বেগম বারবার ছেলের দিকে চেয়ে হাসছেন। এখন গোসল নামাজ শেষে মা ছেলে একসাথে খেতে বসেছে। খেতে খেতে মাশরিফ বলল, মা, আমি ময়মনসিংহ যাচ্ছি, আসতে রাত 9টা বেশি বাজবে। তোর কোনোদিন এমন বাজে না তো, বল। তাও তুমি চিন্তা করবে তাই জানিয়ে গেলাম। সাথে কিন্তু অভি, রাতুল, রনিতকেও নিয়ে আসবো। আয়, সমস্যা নাই, সব রান্নাই আছে। খাওয়া শেষে একটু রেস্ট করে মাকে একবার আলিঙ্গন করে নিজের জিপ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সাথে তিতিরের জন্য গিফটগুলো নিয়ে নেয়। প্রায় 4টার দিকে 7 বন্ধু ময়মনসিংহ মেডিকেলে একত্র হয়। বহুদিন পর দেখা। নিজেদের মধ্যে ফাজলামি শেষ করে ক্যাম্পাসে হাঁটতে থাকে। মাশরিফ চারিদিকে নজর ঘুরাচ্ছে বলে রাতুল রম্যস্বরে বলে, মেজর মাশরিফ দা প্রেমিক মাশরিফ, আপনার প্রেয়সী কোথায়? মুখ দর্শন করাবেন না? মাশরিফ আনমনে জবাব দেয়, তাহলে তো খুঁজতেছি। আমার নিজের হাতের বানানো কেক সে না খেলে তো তোরাও পাবি না। রনিত দুঃখী দুঃখী ভাব করে বলল, দেখলি তোরা, আমরা কতদিন পর একসাথে হলাম আর মেজর সাহেবের কোনো উচ্ছ্বাস নেই। সে আমাদের গুনাই ধরল না। হইছে, থাম, নাহলে সবসময়ের মতে তোর কপাল চাটে জুটবে। কথাটা বলা শেষ করে সামনে কিছুটা দূরে তিতিরকে দেখলো মাশরিফ। ওই তো, চল চল। মাশরিফই আগে এগিয়ে গেল। শুভ বলল, ওই যে পাইছেন, এখন গিয়ে কথা তো আমি, অর্ক ও রাফিরেই শুরু করতে হবে, তা ভুলে গেলে বর্দা? এই দাঁড়া, গিয়ে কি বলবি? আজ আমার জন্মদিবস তিতির পাখি, এটা বলবি? রাফির ডাকে মাশরিফ থেমে যায়। তারপর ওদের কাছে ফিরে এসে হাসার চেষ্টা করে বলল, তাই তো, তোরা চল আগে। এই তো তুমি লাইনে আসছো, চল এবার। ওরা 7 জন একসাথে তিতিরকে সামনে গিয়ে একটু ভাব নিয়ে দাঁড়ায়। শুভ একটু ভাব নিয়ে বলে, কেমন আছো তোমরা? নাদিয়ার থেকে জবাব আসে, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন সিনিয়র ভাইয়ারা? এই তো সব সময় আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমাদের বাসায় মালামাল রাখার ঝামেলা মিটেছে? অর্কর প্রশ্নে তিতির কৃতজ্ঞতা জ্ঞাপন করে, জি ভাইয়া, সব মিটে গেছে, ধন্যবাদ আপনাদের। যাক ভালো। আজ আমাদেরও 3 ফ্রেন্ড আমাদের ক্যাম্পাসে এসেছে, কারণ আজ মাশরিফের জন্মদিন। সবাই এটা শুনে মাশরিফকে উইশ করছে, কিন্তু তিতির কপাল কুঁচকে মাশরিফকে দেখছে। এর চলন বলন বেশভূষা তার কাছে সাধারণ লাগে না। তিতির হঠাৎই প্রশ্ন করে বসে, ভাইয়া, আপনি কি আর্মিতে আছেন? তিতিরের করা প্রশ্নে চমকে ওঠে মাশরিফ। আমতা আমতা করে কি জবাব দিবে ভেবে পেল না। তারপর ভাবলো সত্যটাই বলে দিক। একদিন যখন সত্যটা জানতে পারবে তখন হয়তো ভুল বুঝবে। তাই আগেভাগে সত্যটা বলে দিলে এই ভুল বোঝাবুঝিটা হবে না, কিছুটা হলেও কমবে। তাই মাশরিফ মুচকি হেসে তিতিরের প্রশ্নের জবাবে বলল, হ্যাঁ, আমি আর্মিতে আছি। হঠাৎ আপনার প্রশ্নটা কেন মনে হলো? জবাবের বদলে তিতির পাল্টা প্রশ্ন করলো, আপনি যে আর্মিতে আছেন এটা সেদিন বললেন না কেন? আপনাকে তো জিজ্ঞেস করা হয়েছিল আপনি কিসে পড়েন বা কি করেন। তিতির কথায় সন্দেহের ধাঁচ। মাশরিফ ঠোঁট কামড়ে হেসে উত্তর দিল, কি করি তা জিজ্ঞেস করা হয়নি। আমি মেডিকেলে পড়ি কিনা তা জিজ্ঞেস করা হয়েছিল, তাই এটুকু জবাব দিয়েছে। তাছাড়া আমি তো এখন পড়াশোনা করছি না। এমন দুর্বোধ্য জবাবে তিতির থতমত খেয়ে গেল। ছেলেটা সহজ প্রশ্নের ঘুরিয়ে জবাব দেয়, যেন খাবার সরাসরি না খেয়ে মাথার পেছন দিয়ে ঘুরিয়ে এনে খাওয়া। তিতির ফুস করে লম্বা শ্বাস ফেলে বলে, আপনি ঠিকই বলেছেন, আমরা তো আপনাকে জিজ্ঞেস করিনি আপনি কোথায় জব করেন, তাই না? আপনার জবাব আপনার দিক দিয়ে ঠিকই আছে, মানে জিজ্ঞেস না করলে কেনই বা বলবেন।
মাশরিফ ঠোঁট চেপে হাসি কন্ট্রোল করলো, তারপর একটুখানি হেসে বলল, তোমার মনে কোনো প্রশ্ন থাকলে সরাসরি প্রশ্ন করবে, সংকোচ করবে না। আমি জবাব দিতে একটু কার্পণ্য করি না। এই যে একটু আগে প্রশ্ন করলে আমি আর্মিতে কিনা, জবাব তো দিলাম, তাই না? তিতির অন্যদিকে মুখ ফিরিয়ে মুখ হালকা ভেঙালো, তারপর বিড়বিড় করে বলল, এসছে প্রশ্নের জবাব দিতে, প্রতিটা কথায় প্যাচে লাগিয়ে মনে প্রশ্নের সৃষ্টি করে দেয়, সে আবার জবাব দেবে। কিন্তু এসবেও তিতিরের মনে একটা খুঁতখুঁতে ভাব রয়ে যায়। তার মনে একটা প্রশ্ন উকি দিচ্ছে, করবে কি করবে না ভেবে মৌন থাকার সিদ্ধান্ত নিল। কিন্তু মাশরিফ তো এই অস্থিরতা তিতিরের মুখ দেখে বুঝে গেছে, তাই মাশরিফ নিজেই জিজ্ঞাসা করলো, তুমি কি কিছু বলতে চাও? বলতে চাইলে নিঃসন্দেহে নিঃসংকোচে বলো। তিতির হকচকিয়ে তাকায়। লোকটা কি তার মনের খবরও রাখে? এখন সে প্রশ্নটা করতে চাইল না, কারণ যাতে মাশরিফের চিন্তা শক্তি সত্য প্রমাণ না হয়। তিতির মাথা নাড়িয়ে বলল, কই না তো। মাশরিফ আর জবাবে কিছু বলল না। অভি এবার বলে ওঠে, গাইস, আমাদের বার্থডে বয় নিজের হাতে কাল রাতে তার মায়ের রাগ ভাঙাতে কেক বানিয়েছে, কিন্তু আন্টির তো ডায়াবেটিস আছে, তাই আন্টি এক পিসের বেশি খেতে পারেনি। ওদের বাড়িতে এখন আর কেউ নেই, তাই সে কেকটা আমাদের জন্য নিয়ে এসেছে। ওয়ান লাস্ট টেস্ট ইট। ইমরান রনক সবার আগে সমস্বরে উৎসাহী কণ্ঠে বলে ওঠে। হ্যাঁ হ্যাঁ। নাদিয়া অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, সত্যি সত্যি ভাইয়া নিচে কেক বানিয়েছে? ওয়াও, তাহলে তো টেস্ট করে দেখতে হবে। অর্ক একটু গর্ব করে বলল, আমাদের মাশরিফ সবসময় অলরাউন্ডার, রান্না বান্না থেকে কাপড় কাচা সবতেই শেষ সেরা। অর্কর কথায় সবাই ফিক করে হেসে ফেলল। মাশরিফ অপ্রস্তুত কণ্ঠে বলল, আরে না, আমি মায়ের রাগ ভাঙাতে অনেকটা সময় নিয়ে ইউটিউবে ভিডিও দেখে দেখে কেকটা বানিয়েছি। এমনিতে রান্না বলতে ডিম ভাজি, ডিম পোস্ট ও কফি বানাতে পারি। সমস্যা নাই ভাইয়া, আপনি কেকটা বের করেন, আমরাও একটু টেস্ট করি। মাশরিফ হাতে থাকা ছোট শপিং ব্যাগ থেকে একটা বাটি বের করলো, তাতে এই কেকের পিস কেটে কেটে আনা হয়েছে। তারপর নিজেই সবার কাছে বাটি নিয়ে গেল। সবাই এক পিস করে কেক তুলে নেয়। তিতিরও ভদ্রতা সূচক হেসে কেকের পিস তুলে নেয়। কেকটা সামান্য খেয়ে মনে হলো ভালোই খেতে, সবাই প্রশংসা করলো। তিতির এবার পাশে বসা ফাইজাকে নিচু স্বরে বলল, শোন, ওনাকে জিজ্ঞেস করতো উনি আর্মিতে কোন পদে আছে। ফাইজা ভ্রুকুচকে বলল, তুই জিজ্ঞেস কর। আরে তুই কর না, কৌতূহল হচ্ছে। আচ্ছা ওয়েট, একটু পর জিজ্ঞেস করি। মাশরিফ তিতিরদের দিকে আর নজরে লক্ষ্য করছিল। তিতিরকে ফাইজার কানের কাছে কিছু বলতে দেখে তার মন কৌতূহলী হলো, কিন্তু সে তো ওদের ফিসফিসানি কথা শুনতে পাচ্ছে না। এদিকে মাশরিফের বন্ধুরা কেকের প্রশংসায় পঞ্চমুখ। কেক খাওয়া শেষ হওয়ার পর ফাইজা বলল, ভাইয়া তো দারুণ কেক বানান, কেকটা জাস্ট ওয়াও। একজন আরবির হাতের কেকও যে এত সফট হতে পারে ধারণাতে ছিল না। ভেবেছিলাম হয়তো সফট হবে না, কিন্তু ধারণা বদলে গেল। তা ভাইয়া, আপনি আর্মিতে কোন পদে আছেন? মাশরিফ চোখে হাসলো, খানিক উস্কাতে বলল, যা প্রশ্ন সে করলেই পারত, আমি মাইন্ড করতাম না। আমি আর্মিতে মেজর পদে আছি। এই 1 মাসের কিছুটা বেশি সময় হলে মেজর পদে পদোন্নতি হয়েছে। মাশরিফের প্রথম কথাটাতে তিতির খুব অপ্রস্তুত হয়ে পড়ল। কিছুক্ষণ আগেও এই প্রশ্নটা সে জিজ্ঞাসা করতে চেয়েও করেনি, আর এখন বান্ধবীকে দিয়ে বলানোর পরেও বুঝে গেল কিভাবে তা বোধগম্য হচ্ছে না তার। কিন্তু শেষোক্ত কথায় তার বুক ধক করে উঠল। মেজর মনে সন্দেহের দানা যেন কুড়িতে রূপান্তরিত হচ্ছে। জারিন এবার মাশরিফকে প্রশ্ন করল, আর্মিতে ঢুকেছেন কত বছর হলো ভাইয়া? এত দ্রুত মেজর কিভাবে হলে? না মানে কিছু মনে করবেন না, আমার আইডিয়া নেই ব্যাপারটাতে। মাশরিফ হেসে জবাব দিল, আরে না, আমি কিছু মনে করিনি। আমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টের পরই আমি আর্মিতে ভর্তি হই ক্যাডার হিসেবে। তখনই অ্যাপ্লাই করতে হয়। তারপর 4 বছর কোর্সের শেষে 2 বছর আগে সেকেন্ড লেফটেন্যান্ট, আমার জানার মতে সেকেন্ড লেফটেন্যান্ট প্রথম হয়। তারপর আমার পদোন্নতি দ্রুতই হয়, সেই সাথে অভিরও। যেহেতু আমিও অভি ক্যারেটের স্টুডেন্ট এবং সবার থেকে আমারও অভির পারফরমেন্স ভালো ছিল, এটা একটা কারণ। তবে আমাদের দুজনের বাবা আর্মিতে ছিলেন এবং আছেন। তাছাড়া পদোন্নতির জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। অনেকে দ্রুত পদোন্নতি হয়, আবার অনেকের দেরিতে। আর্মিতে পদোন্নতি দেরিতে হলে চাকরির সময় জলদি শেষ হয়। 2 বছর আমি মেজর হয়েছে। ও আচ্ছা। তিতির নীরবে নিজের মনের ভিতরে হিসেব মেলানোর চেষ্টাতে আছে। এই মেজর মাশরিফ ইকবাল কোনোভাবে সেই চিঠির মালিক না তো? আবার সেদিন সন্ধ্যায় যে লোকটা আশ্রয়ের জন্য এসেছিল তার নামও তো মাশরিফই বলেছিল। তিতিরের মস্তিষ্কে একের পর এক তথ্য খুঁচাচ্ছে, কিন্তু ক্লিয়ার হতে পারছে না।
ওদের কথার মাঝে সেখানে ইনা, আরবি, রিনি, তাইজুল, আসফি, তাওহিদরা এসে হাজির। ইনা এসে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, হাই গাইস, কেমন আছে সবাই? তৎক্ষণাৎ রাফি কপালে হাত দিয়ে মাথা নিচু করে ফেলে। ইনা গিয়ে রাফির পাশেই বসলো। তারপর সকলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, কি নিয়ে কথা হচ্ছে? আরে রনিত, রাতুল, মাশরাফি, অভি ভাইয়ারাও এসেছেন দেখছি। কেমন আছেন আপনারা? রাতুল রাফির অবস্থা দেখে হাসি চেপে রেখে বলে, এই তো আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো নেয়া? কেমন থাকতে পারি বলুন, আপনার বন্ধু তো আমায় চোখেই দেখে না। ইনার কণ্ঠে দুঃখী ভাব। রনিক ফিক করে হেসে দেয়। রাফি ওর দিকে তাকিয়ে চোখ রাঙালে রনিত নিজের মুখ হাত দিয়ে চেপে ধরে। অভি ইনায়ের কথার ধাঁচেই বলল, আরে এটা তো মহা অন্যায়, একে তো চরম থেকে চরমতম শাস্তি দিতে হয়। মাশরিফও অভির সাথে তাল মিলিয়ে বলল, একদম। বল রাফি, 1500 মিটার দৈর্ঘ্যের মাঠ 10 বার চক্কর দেওয়ার পানিশমেন্ট নিবি? মেরেই ফেল আমাকে। রাফির কথায় সবাই হেসে উঠে। মাঝ দিয়ে রিনি বলল, তোমরা সবাই আমার ওই ছোট সুইট ইনোসেন্ট বোনটার সাথে মজা নিচ্ছ কেন? হ্যাঁ, আর রাফি ভাই তুমিও? এরে ভুলেও ইনোসেন্ট বলো না রিনি, তোমাকে বাজারে 10 বার বেচে কিনে আসতে পারবে। রাফির কথায় আবারও হাসির রোল পড়ে। ইনা মুখ ফুলিয়ে বসলো। হাসির মধ্যে মাশরিফ কেকের বাটি এগিয়ে দিয়ে বলল, নাও কেক নাও। ইনা ফটাফট কেক নিয়ে খেতে শুরু করে। রিনি কেকের পিস নিতে নিতে বলল, হঠাৎ কেক কেন? রিনির প্রশ্নের জবাবে শুভ বলল, তুমি তো নিজের জন্মদিনই ভুলে যাও, কিভাবে যে আমারটা মনে রাখো আল্লাহই জানে। তাও একবার 12টা 1 মিনিটে লাস্ট মনে হয় আমাদের রিলেশনের প্রথম দিকে একবার উইশ করছিলে, তারপর থেকে 8 ঘন্টা 2 ঘন্টা সকালে এভাবে উইশ করো। তাহলে তুমি মাশরিফের জন্মদিনই বা জানবেই কিভাবে? অথচ 1 বছর আগে ভালোই ট্রিট নিয়েছিলে। রিনি হালকা হেসে মাশরিফকে জন্মদিনের অভিনন্দন জানায়। সেই সাথে ইনায়ারাও। রিনি তারপর বলে, মেডিকেলে পড়তে পড়তে মনে হয় স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে। আর 1 বছর ইন্টার্নির পর আবার এফডিসিতে জন্য পড়া শুরু করতে হবে, সেই সাথে মেডিকেল যাব। তোমাদের আর 1 মাস বাকি, তারপর তোমরাও পড়া শুরু করবে। এখনই না, তবে বিসিএস এর জন্য তো সমান তালে সব তো পড়ছি। এসসিসিএস এ কয়েক মাস পর ভর্তি হব। জীবনটা শেষ হয়ে গেল। কই বিয়েটি করে সংসার করব তা না। আরবি একটু লাজুক স্বরে বলে, মানা করলো কে? করে ফেলুন, সব রাজি তো কে করে কাজে। ঠিক আছে, 1 মাস পর বাসায় গিয়ে সরাসরি বিয়ের পিড়িতে বসবো। মা তো মেয়ে ঠিক করেই রেখেছে। অর্ক কথাটা ইচ্ছাকৃতভাবেই বলেছে। আরবি মেয়েটা খারাপ না, কিন্তু সে ডাক্তার মেয়ে, বিয়ে করতে নারাজ। মাগরিবের আজান এখনই পড়বে। দ্রুত পা চালাচ্ছে তিতির। পশ্চিম কোণে গোধূলি রঙে রক্তিম আভায় পরিপূর্ণ। ভাড়া বাসাটায় নিজের সাথে থাকা কিছু কাচের জিনিসপত্র রাখতে গিয়েছিল, যাতে কাল হুড়াহুড়ি না লাগে। হুড়োহুড়িতে ভেঙে গেলে ঝামেলা। মেডিকেল কলেজ থেকে বাসাটা বেশি দূরে না। যাওয়ার পথে রিক্সাতে গেলেও আসার পথে হেঁটে ফিরছে। সন্ধ্যা হয়ে এসেছে বলে রিক্সার দাম চওড়া। এই সময়টা যেন রিক্সাওয়ালাদের নিজস্ব সময়। মেডিকেলের গেটে ঢুকবে তখনই একটা বাচ্চা ছেলে ছুটে এসে তিতিরের পথ আগলে দাঁড়ায়। তিতির ভ্রু কুঞ্চন করে তাকিয়ে বাচ্চা ছেলেটিকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, কিছু বলবে? ছেলেটি তার ফোকলা দাঁতে হাসি দিয়ে বলল, আপা আপনি খুব সুন্দর, একদম পরীর লাহান। বাচ্চা ছেলেটির কথায় ঠোঁট এলিয়ে হাসলো তিতির। অতঃপর জিজ্ঞাসা করলো, ও মা, তাই নাকি? তুমি এই কারণে আমার পথ আগলে দাঁড়িয়েছো? না আপা। প্রশ্নাত্মক দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে বলল, তাহলে কেন? ছেলেটি এবার তার পেছনে লুকানো হাতের দিকে তাকালো। তিতিরও দেখতে চাইলো ছেলেটার হাতে কি। ছেলেটা একটু সরে গিয়ে বলল, আপনার কিছু দিতে আইছি। কি দিবে? এবার ছেলেটি তার হাত সামনে আনে। হাতে একটা র্যাপিং করা বক্স। বক্সটা তিতিরের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই বক্সটা রাখেন আপা। তিতির সন্দিগ্ধ দৃষ্টিতে ভ্রু কুচকে চেয়ে বলল, কি আছে এতে? আপনিই দেখালন। এই বলে ছেলেটি তিতিরের হাতে জোর করে বক্সটা ধরিয়ে দিয়ে দৌড়ে চলে যায়। তিতির বোকার মতো কিছু সময় চেয়ে থাকে। যখনই মাগরিবের আজানের ধ্বনি মসজিদ থেকে ভেসে আসে তখনই হুঁশে ফিরলে বক্সটাতে কি আছে না ভেবে বক্সটা নিয়ে দ্রুত হোস্টেলের পথ ধরে। হোস্টেলে ফিরে তিতির আগে নামাজটা পড়ে বক্সটা নিয়ে বসে। সুন্দর সাদা র্যাপিং পেপারে মোড়ানো। ছোট থেকে তার র্যাপিং পেপার খুব পছন্দের, তাই সাবধানে র্যাপিং পেপারটা খুললো। তারপর বক্সটা খুলে দেখলো তাতে একটা সুন্দর হালকা লেমন কফি কালারের হিজাব এবং 2 জোড়া ডিজাইনার চুড়ি রাখা, সাথে একটা কাগজও আছে। তিতি আগে কাগজটাই হাতে নিল। খুলে দেখলো তাতে লেখা, এই তিতির পাখি কেমন আছো?
উপহার সামগ্রী পছন্দ হয়েছে? উপহার আমার পাওয়ার কথা থাকলেও পাচ্ছ তুমি। কি সৌভাগ্য বলো। তবে আমি আমার উপহার বুঝে নেব। চিরকুটে তুমি যখন পাবে ততক্ষণে আমার উপর বুঝে নেওয়া শেষ। তোমার ঠোঁটের মিষ্টি হাসিয়েছে আমার উপর। তিতির চিরকুটটা ভাঁজ করে রাখলো। তার সন্দেহের তীর লক্ষ্যে পৌঁছাচ্ছে বলেই তার মনে হচ্ছে। কতটা মিল! তিতির মনে মনে সমীকরণ মিলাতে থাকে। তিতির পাখি সম্বোধন, পত্রদাতা মেজর এমআই। সেদিন বৃষ্টির সন্ধ্যায় আগন্তুকের নাম মাশরিফ, সিনিয়র ভাইদের বন্ধুর নাম মাশরিফ ইকবাল, আবার সে মেজরও। উপহার পত্রদাতার পাওয়ার কথা, তার মানে কোনো বিশেষ দিন। আবার উপহার পৌঁছানোর আগেই পত্রদাতা তার উপহার বুঝে নিয়েছে। আজ আবার মাশরিফের জন্মদিন। এত এত ক্লু যে কি নির্দেশ করে তা ভেবেই তিতির দীর্ঘশ্বাস ফেলে। বক্সটা টেবিলের উপর রেখে দেয়। লীরা ও জুলিয়া তিতিরকে এতক্ষণ দেখছিল। এবার জুলিয়া জিজ্ঞাসা করে, এসব কি তিতির? তিতির চোখ বন্ধ করে ঘন নিঃশ্বাস ফেলে বলে, কারো অযাচিত উপহার। লীরা তিতিরকে বলা অযাচিত শব্দটা বুঝতে না পেরে বলে, অযাচিত মানে? লীরার উচ্চারণ শুনে তিতির অজান্তেই হেসে ফেলে। বলল, অযাচিত মানে আনওয়ান্টেড গিফট। ওহো, গিফট তো আনওয়ান্টেডই হয়। তবে সে এটার অধিকার একেবারেই রাখে না। পরবর্তীতে আমি তাকে নিজে বুঝিয়ে দেব। লীরা ও জুলিয়া একে অপরের মুখ চাচাই করে। তারপর কি বলবে আর কথা খুঁজে পেল না। হোস্টেলে নিজের বেডে বসে আরভি থেমে থেমে কাঁদছে আর টিস্যু দিয়ে রুমটাকে ভরিয়ে ফেলছে। ইনায়া বিরক্ত হয়ে আরেক রুমমেটের দিকে তাকায়। সেই রুমমেটও মাথায় হাত দিয়ে বসে আছে। ইনায়া এবার উঠে গিয়ে আরভির হাত থেকে টিস্যুর বক্সটা ছিনিয়ে নিয়ে বলল, কি সমস্যা তোর? রাফিও তো আমাকে কত কিছু বলে, আমি কি তোর মতো ফ্যাচ ফ্যাচ করে কাঁদি? তুই বুঝবি না রে, রাফি ভাই ও অর্ক ভাই এক না, তাদের স্বভাব ভিন্ন। রাফি ভাই কি বলছে? সে ডাক্তার মেয়ে বিয়ে করবে না, বলে নাই তো। কিন্তু অর্ক ভাই বলছে সে আমাকে আপুও ডাকছে। আচ্ছা থাম না। না, আমি থামবো না। আরভি আরো কাঁদতে লাগলো। লাগাতার 1 ঘন্টা যাবৎ থেমে থেমে কাঁদছে। এর জন্য ইনায়াকে ডিউটি ছেড়ে আসতে হয়েছে। ইনায়া এবার অর্কর নাম্বারে কল করলো। 2 বার রিং হওয়ার পর ফোন রিসিভ হলে কোনো হাই হ্যালো না করে সরাসরি বলে, এ অর্ক ভাই, যা বলা সরাসরি বলবেন। কথা একদিন একটু আর একদিন একটু এভাবে বলবেন না। আর আপনার রক্তটা বন্ধুর মতো তো পেঁচানো কথা বলবেনই না। ফোনের অপর পাশে ব্যক্তির কপাল কুঁচকে যায়। আঁখি জোড়া সংকুচিত করে সে শুধায়, আচ্ছা, অর্কের কোন বন্ধুকে বলতে হবে তা যদি বলতেন খুব উপকার হতো। আচমকা রাফির কণ্ঠস্বরে হতবাক হয়ে যায় ইনায়া। ফোনটা কান থেকে সরিয়ে চোখের সামনে এনে স্ক্রিনে দেখে নিল। না, সে তো অর্কর নাম্বারে ফোন করেছে। ইনায়া ফোনটাকে আবারও কানের কাছে নিয়ে বলল, যে ফোন ধরেছে তাকেই এবার অর্ক ভাইকে দেন, আপনার সাথে কথা বলার সময় নাই। রাফি অবাক হয়ে যায়। তখন অর্ক এসে জিজ্ঞাসা করে, কিরে, কার সাথে কথা বলছিস? রাফি আর কোনো বাক্য ব্যয় না করে অর্কর হাতে ফোনটা দিয়ে নিজের জায়গায় চলে যায়। অর্ক বিষয়টা বুঝতে পারল না। তারপর ফোনটা কানে নিয়ে হ্যালো বলা মাত্রই ইনায়া গর্জে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।